বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ডক্টরসগণ, আসসালামু আলাইকুম ও আদাব। আজ 11 জুন 2026, রোজ বৃহস্পতিবার। হোমিও শিক্ষা গ্রুপ কর্তৃক আয়োজিত অনলাইন মেডিসিন ডিসকাশন ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের ক্লাসটি পরিচালনায় আছেন আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধাভাজন জনাব ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম স্যার, এবং সঞ্চালনায় আছি আমি রেহানা পারভিন পদ্মা। ক্লাসের শুরুতেই থাকছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। আজকে কোরআন তেলাওয়াত করবেন আমাদের সকলের প্রিয় স্যার ইকবাল মজিদ জিল্লুস স্যার। স্যারকে অনুরোধ করছি কোরআন তেলাওয়াত শুরু করার জন্য। স্যার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تكسروا الميزان والأرض وضعها للعنام فيها فاكهة والنخل ذات الأكمام والهب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان। পরম দয়া আল্লাহ, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি তাকে স্পষ্টভাবে কথা বলতে শিখিয়েছেন। সূর্য চন্দ্র নির্ধারিত কক্ষপথে ভ্রাম্যমান, তারকা ও গাছপালা তাকেই সেজদারত। তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং সব কিছুর জন্য তৈরি করেছেন মানদণ্ড। তোমরা কখনো ভালো মন্দ বিচারে ন্যায়দণ্ড লঙ্ঘন করো না, সব কিছুর ওজনে ন্যায্য প্রতিষ্ঠা করো এবং ওজন বা বিচারে কারচুপি করো না। তিনি জমিনকে সমস্ত সৃষ্টির জন্য বিছিয়ে দিয়েছেন। জমিনে রয়েছে সব ধরনের ফলমূল, খেজুর গাছের নতুন কাদি, নানা ধরনের খোসা আবৃত শস্যদানা আর সুগন্ধি লতাগুল্ম। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে, আর অদৃশ্য জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াহীন আগুনের শিখা থেকে। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, ধন্যবাদ স্যার আপনার সুমিষ্ট কণ্ঠে কোরআন তেলাওয়াত ও সহকারী তর্জমার জন্য। আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। সুপ্রিয় ডক্টরসগণ, সকলের মনোযোগ আকর্ষণ করছি আপনারা আপনাদের মোবাইলের অডিও ভিডিও অপশনটি যেন অনিচ্ছাকৃতভাবে অন হয়ে না যায় সেদিকটি অবশ্যই খেয়াল রাখবেন। আমি আবার বলছি, আপনাদের মোবাইলের অডিও ভিডিও অপশনটি যেন অনিচ্ছাকৃতভাবে অন হয়ে না যায় সেদিকটি অবশ্যই খেয়াল রাখবেন। সুপ্রিয় ডক্টরসগণ, সকলের মনোযোগ আরো একবার আকর্ষণ করছি। আজকে যিনি মূল আলোচক, তিনি 2 দশকেরও বেশি সময় ধরে হোমিও চিকিৎসা সেবা দিয়ে আসছেন আমাদের ইংল্যান্ড, ভারত এবং বাংলাদেশে। আমরা অনেকেই জানি সেটা। তবে আজকে তিনি সুদূর লন্ডন থেকে আমাদের মাঝে আমাদের অনুরোধে আমাদের শিক্ষা গ্রুপে ক্লাস নেবেন। এটি হোমিওপ্যাথ এবং হোমিওপ্যাথির প্রতি ভালোবাসার এক উৎকৃষ্ট উদাহরণ আমাদের মাঝে হয়ে থাকবে। সম্মানিত ডক্টরসগণ, সকলেই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। আজকে যিনি মূল আলোচক, তিনি স্বনামধন্য চিকিৎসক শ্রদ্ধেয় জনাব ডাক্তার মোহাম্মদ আতিকুল আলম স্যার। আতিকুল আলম স্যারকে হোমিও শিক্ষা গ্রুপের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। স্যারকে অনুরোধ করছি তার আলোচনা শুরু করার জন্য। আজকের আলোচিত বিষয় ডোজ অ্যান্ড পটেন্সি, সঙ্গে থাকছে ইয়োর কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার। সকলকে অনুরোধ করছি মোবাইলের অডিও ভিডিও অপশনটি অবশ্যই খেয়াল রাখবেন। স্যারকে অনুরোধ করছি ক্লাসটি শুরু করার জন্য। স্যার। আসসালামু আলাইকুম এন্ড গুড ইভিনিং। ধন্যবাদ ম্যাম আপনার সঞ্চালনের জন্য। তো আজকে আমরা ডোজ এন্ড পোটেন্সি নিয়ে আলোচনা করব এবং সেই সাথে আপনাদের
কনসলিডেটেড কোয়েশ্চেন অ্যান্ড আনসার থাকবে, এবং আরো যে প্রশ্ন উদয় হবে আমরা একই সাথে নিয়ে নেব। তো প্রথমে আমি একটা শর্ট থিওরিটিক্যাল ফাউন্ডেশন দেব, তারপরে আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। কাইন্ডলি জানাবেন যদি আমার স্ক্রিনটা ভিজিবল হয়। জি হ্যাঁ স্যার, স্যার, দেখা ঠিক যাচ্ছে। আছে। দেখা যাচ্ছে। তো আজকে হোমিও শিক্ষা গ্রুপে আমার এটা দ্বিতীয় কিস্তি। আজকে যথারীতি থাকছে ডোজ অ্যান্ড পোটেন্সির উপরে আলোচনা। এটা একটা চলমান আলোচনা, তো আজকে ফাউন্ডেশন দিলাম, সামনে আরো এই নিয়ে আলোচনা হতে পারে। তো আমি বরাবরই যে বিষয়গুলোর গুরুত্ব দেই কেস পারসেপশনে, যে আমরা যে পেশেন্টগুলোকে রিসিভ করব সেই পেশেন্টগুলোকে গ্রুপ করে ফেলা খুবই জরুরি, কারণ এর সাথে ডোজ পোটেন্সি ওতপ্রোতভাবে জড়িত। এর সাথে চিকিৎসার স্ট্র্যাটেজি, ব্যবস্থাপত্রের যে সুদূর পরিকল্পনা ব্লু প্রিন্ট সেটা জড়িত, এবং সেই সাথে প্রগনোসিস জড়িত। তাহলে আমরা যে কোন স্তরের রোগীকে আমরা রিসিভ করব আমাদের ক্লিনিকে, তার গ্রুপিং করাটা শুধুমাত্র যে একটা থিওরিটিক্যাল মানদণ্ডে যে গুরুত্বপূর্ণ তা নয়, বরঞ্চ তার ভবিষ্যৎ অর্থাৎ প্রগনোসিস, এই রোগের ভবিষ্যৎ কতটুকু উন্নতি লাভ করানো সম্ভব, কতগুলো রেমেডি লাগবে, কত দিন লাগতে পারে, এবং কি পোটেন্সি থেকে শুরু করব তার একটা সম্যক ধারণা। একটা সহজ করে উদাহরণ দিয়ে দিই, গ্রুপ এর পেশেন্ট যাদের ভাইটালিটি খুবই ভালো, যারা জীবনী শক্তির সাপ্রেশনে অত্যন্ত জটিল রোগগ্রস্ত হয়নি, তাদেরকে আমরা খুব সহজেই আরোগ্যের একটা আশা করতে পারি, এবং তাদের ক্ষেত্রে ডোজ এন্ড পোটেন্সিটা অনেকটাই আনকমপ্লিকেটেড হবে। কিন্তু আপনি যদি ক্যান্সার বা এই জাতীয় রোগের রোগী পান, অ্যাডভান্স প্যাথোলজিক্যাল পেশেন্ট পান, যেটা এন্ড স্টেজ অফ মায়োজমেটিক এভলিউশন, অর্থাৎ সে গ্রুপ এই থেকে গ্রুপ বি, গ্রুপ থেকে সি আরো খারাপ হয়ে সে ক্রিটিক্যাল হেলথে যারা প্রবেশ করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই ডোজ অ্যান্ড পোটেন্সি অতি গুরুত্বপূর্ণ। যেমন এই গ্রুপের পেশেন্টদেরকে আমরা কিন্তু সবসময় উচ্চ শক্তি এবং হাই পোটেন্সি এই দুটোই কিন্তু পরিহার করা অপরিহার্য। এই কারণে ডোজ অ্যান্ড পোটেন্সি কোনো বিচ্ছিন্ন আলোচনা না, এটা হোমিওপ্যাথিক যে ফ্রেমওয়ার্ক তার একটা পার্ট অ্যান্ড পার্সেল। তো আজকে সেটার উপরে আমি গুরুত্ব দিব যে কেন এটা আমাদেরকে ভালো ভালো করে জানতে হবে। মেটেরিয়া মেডিকা রেপার্টরাইজেশন স্ট্র্যাটেজির পাশাপাশি কেন ডোজ অ্যান্ড পোটেন্সি ইজ অলসো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তো ঠিক এই জিনিসটাই আজকে আমরা দেখার চেষ্টা করব। তো আমরা যখন গুরুত্ব বুঝতে চাই, তখন স্কিনে যে রোগগুলো ম্যানিফেস্টেশন নিয়ে রোগী আসেন, তাদেরকে আমরা যেভাবে ট্রিট করব, ঠিক তেমনি ভাবে সেন্টারের গ্রুপে অর্গানের যে ক্রিটিক্যাল ইম্পর্টেন্স, যেমন ব্রেইনের গন্ডগোল বা ব্রেইন রিলেটেড সিএনএস রিলেটেড ডিস্টারবেন্সেস, হার্ট অ্যান্ড কার্ডিওভাস্কুলার ডিজিজেস, লাং অ্যান্ড রেসপিরেটরি ইলনেসেস, অ্যান্ড হেপাটোলজিক্যাল যে ইলনেসেস, যে লিভার রিলেটেড অ্যান্ড প্যানক্রিয়াস রিলেটেড, সেগুলো কিন্তু অত্যন্ত ভাইটাল অর্গান, এবং সেগুলোকে আমরা ঠিক একইভাবে ব্যবস্থাপত্রে আমাদের ডোজ অ্যান্ড পোটেন্সি একইভাবে চেঞ্জ হবে। আজকে স্কিনের উপরে কিছু আলোচনা করব, এবং সেই সাথে হার্টের উপরেও বেশ কিছু আমি আলোকপাত করব উত্তর দেওয়ার ফাঁকে ফাঁকে। এর আগেও আমি একবার দেখিয়েছি আপনাদেরকে অ্যাকিউট পড়াতে, যে অ্যাকিউট ফিভার ম্যানেজমেন্ট ব্লু প্রিন্টে, যে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে acute case taking or acute patient management and chronic case taking and chronic patient management are two different things. এর স্ট্র্যাটেজি আলাদা হবে, এর ডোজিং আলাদা হবে, এর পোটেন্সি আলাদা হবে, এবং এগুলো প্রগনোসিসও আলাদা হবে। তো অ্যাকিউট আমরা সবাই জানি, সাডেন অ্যান্ড ইন্টেন্স শর্ট ডিউরেশন, যেমন ফিভার এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি, এবং আমি হাম নিউ রিসেন্টলি আলোচনা করেছি। সেগুলোতে আপনারা দেখেছেন যে সেগুলোতে মোডালিটি, সেন্সেশন, লোকালিটি অ্যান্ড কনকমিটেন্সের উপর আমরা বেশি গুরুত্ব দিই। সেগুলোতে ডোজিংটা ঘন ঘন হতে পারে, লো টু মিডিয়াম পোটেন্সির মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি। আবার ঠিক এমনি ভাবে ক্রনিক ডিজিজেস, যে ক্রনিক ডিজিজেস নিয়ে আমাদের কাছে যেগুলো আসে, রিমাটয়েড আর্থ্রাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, এবং আরো যে প্রবলেমগুলো, কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার, গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার, যেগুলো বছরের পর বছর চলতে থাকে, মডার্ন মেডিসিনে যেগুলো ম্যানেজ হয় না, থাইরয়েডের গন্ডগোল, হরমোনাল ডিস্টারবেন্সিস এটসেট্রা, সেগুলো কিন্তু আমরা কনস্টিটিউশনাল টোটালিটির উপরে গুরুত্ব দেই, জেনারেটিস এর উপরে গুরুত্ব দেই, অ্যান্ড মায়োজমেটিক যে ডাইসেকশন সেগুলোর কিন্তু প্রয়োজন হয়ে পড়ে।
সেগুলোর ক্ষেত্রে আমাদের পোটেন্সি চয়েস গুলো আলাদা হয়ে যায়। সেগুলো পোটেন্সি চয়েস কিন্তু আমরা অন্যভাবে ক্রনিক পেশেন্ট ম্যানেজমেন্টে আমরা সেগুলো কিন্তু করি। সেটাই আজকে আমরা দেখব। তো প্রথমেই যে চার্টটা আপনাদেরকে দেখিয়েছি, গ্রুপ 1 পেশেন্ট, আবার ফিরে যাই চার্টটাতে। এই গ্রুপটাতে গ্রুপ এ যারা হাই লেভেল অফ হেলথ নিয়ে যারা আসবে, তাদের কিন্তু সমস্ত কিছুই আমাদের আমরা যেগুলো আমাদের মেটেরিয়া, আমাদের অর্গানান, আমাদের স্কিমাতে যেগুলো পাই সেগুলোর অধীন হবে। আবার ঠিক তেমনি ভাবে আদার ফ্লিপ সাইড অফ দি এক্সট্রিম এন্ড, ক্রিটিক্যাল হেলথ নিয়ে যারা আসবে তাদের কিন্তু আমরা সেই এক্সপ্রেশন গুলো সেভাবে পাবো না। তাহলে এই গ্রুপ 1 পেশেন্ট যারা, তারা ন্যাচারালি কিউরেবল, তাদেরকে আমি ভাগ করে ফেলছি broadly two categories for today's discussion. One is naturally curable. তো এই রোগীগুলো, লাইক আই সেড, এলএসএমসি প্রেজেন্ট থাকবে, লোকেশন, সেন্সেশন, মোডালিটি অ্যান্ড কনকমিটেন্স, আনমডিফাইড সিমটম নিয়ে আসবে, কোনো সাপ্রেশন নিয়ে আসবে না, এবং তাদের মায়াজমটা ইভলভ হবে না। মোস্টলি ইমিউন রেসপন্স থেকে তারা আসবে, সিস্টেমেটিক ডিসঅর্ডার নিয়ে আসবে, তাদের ডিটক্স পাথওয়ে অ্যাক্টিভেটেড থাকবে, এবং তাদের কোনো এন্ড রেজাল্টস আমরা পাবো না। সে সমস্ত ক্ষেত্রে আমরা যখন অ্যাকিউট টোটালিটি নিব এবং আমরা যে ওয়েল সিলেক্টেড রেমেডি সিমিলিমাম যখন দেব, আমাদের প্রগনোসিস গুলো কিন্তু অত্যন্ত সুন্দর হবে। তো এই সমস্ত ক্ষেত্রে সাধারণত আমরা লো টু মিডিয়াম পোটেন্সির মধ্যেই সীমাবদ্ধ থাকি। ঠিক আদার সাইড অফ দি স্পেকট্রাম, যেখানে অ্যাডভান্সড প্যাথোলজি নিয়ে আসবে, এন্ড স্টেজ অফ মায়াজমেটিক এভলিউশন, অর্গানিক চেঞ্জেস থাকবে, প্যাথোলজিক্যাল আমরা সমস্ত প্যাথোলজি, রিভার্সিবল প্যাথোলজি নিয়ে আসবে, যেমন টার্মিনাল স্টেজ অফ ক্যান্সার। সেখানে কিন্তু আমরা তাদের ভাইটালিটি খুবই লো হবে, খুবই পুয়ার হবে, তাদেরকে আমরা পার্মানেন্টলি কিউরের আশা করতে পারি না, তাদেরকে আমরা ম্যানেজ করতে পারবো, প্যালিয়েট করতে পারবো। সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত পোটেন্সি সিলেকশনটা এবং ডোজিংটা কিন্তু সেই লো পোটেন্সির দিকেই থাকবে, এবং আমাদের গোল বা পাথওয়ে থাকবে হচ্ছে প্যালিয়েশন অর লেস স্লো ডিটোরিয়েশন অ্যান্ড কমফোর্ট গিভিং। হ্যাঁ, এবং স্কোপ অফ কিউর আমরা এখানে কিন্তু খুব বেশি এখানে প্রমিস করতে পারবো না। তো থেরাপিউটিক স্ট্র্যাটেজিও হবে আমাদের এরকম প্যাথোলজিক্যাল টোটালিটি অর অর্গান সাপোর্ট। তাহলে আমরা এই কয়েকটা স্লাইড থেকে জানলাম ডোজ অ্যান্ড পোটেন্সি ইজ অ্যান ইন্টিগ্রেটেড পার্ট অফ আন্ডারস্ট্যান্ডিং অফ পেশেন্ট প্রবলেমস। তা আমাদের পেশেন্টদেরকে আমি যে ব্রড 4টা ক্যাটেগরিতে ভাগ করে যেটা বলার চেষ্টা করছি, তার সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত। যেহেতু এই দুটো জিনিস আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাই, কাজে এই দুটো জিনিস দিয়ে আমি শুরু করলাম। তো বরাবরই আপনারা জানেন যে সিমিলিমাম হচ্ছে আমাদের লক্ষ্য। আমরা বিভিন্নভাবে সিমিলিমামে পৌঁছাই। সেই পৌঁছানোর জন্য এত চেষ্টা, মেটেরিয়াল, মেডিকেল নলেজ, আমরা ইটিওলজি নেই, ডিজিজ হিস্ট্রি নেই, স্পিরিচুয়াল, মেন্টাল, ইমোশনাল সিমটম নেই, পিকিউআরএস নেই, মোডালিটিস, ক্যারেক্টারিস্টিক্স, আমরা সিমটম গুলো গ্রহণ করি এবং মায়াজমেটিক ডাইসেকশন করে কিন্তু আমরা সিমিলিমামে পৌঁছতে পারি। তো সাধারণত এর ছোট্ট অংশগুলো মোডালিটি বেসড এবং পিকিউআরএস বেসড অ্যান্ড কনকমিটেন্ট বেসড যে জিনিসগুলো, অথবা ইটিওলজি, সেগুলো দিয়ে কিন্তু আমরা অ্যাকিউটে বেশিরভাগ কেসই হ্যান্ডেল করতে পারি। যখন আমাদেরকে লং টার্ম ক্রনিক ডিজিজ ম্যানেজমেন্ট করতে হয়, তখন আমাদেরকে জেনারেলস নিতে হয়, মেন্টাল সিমটমের উপরে গুরুত্ব দিতে হয়, যদি সেটা অ্যাভেলেবল থাকে তখন কিন্তু আমাদেরকে এভাবে কনস্ট্রাকশন করতে হয়, এটা আমরা সবাই জানি। তো সিমটমের গুরুত্বের আরেকটা স্লাইড রাখলাম, যে আমরা মেন্টাল ইমোশনাল প্লেনটাকে সর্বাধিক গুরুত্ব দিই যদি সেই সিমটম গুলো পেশেন্টের মধ্যে অ্যাভেলেবল থাকে। এরপরে সাধারণত আমরা ফিজিক্যাল প্লেনে যাই। ইভালুয়েশন অফ সিমটমে আমরা এটাও দেখি যে মেন্টাল প্লেনে বা ইভালুয়েশন ইমোশনাল প্লেনে এক একটা ফ্যাকাল্টির গুরুত্ব এক এক রকম। ঠিক তেমনি ভাবে আবার তাদের মধ্যে অন্তর্বর্তীকালীন যে অর্গান বা এক্সপ্রেশন অফ ইমোশনস অথবা এক্সপ্রেশন অফ মেন্টাল সিমটম, তারও কিন্তু একটা হায়ারার্কি আছে। তাহলে বড় হাতের যে অক্ষরগুলো সেগুলোতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার চেয়ে একটু ছোট কম গুরুত্বপূর্ণ, এভাবে 1, 2, 3 করে আস্তে আস্তে কিন্তু গুরুত্বগুলো রিলেটিভলি কমতে থাকবে। তাহলে আমরা ফিজিক্যাল প্লেনের উপরে যদি গুরুত্ব দেই, ব্রেইন এবং নার্ভাস সিস্টেম সমস্যা নিয়ে যে রোগী আমাদের কাছে আসবে, যেমন আলজাইমার ডিজিজ, ব্রেইন টিউমার, স্কিজোফ্রেনিয়া, মেন্টাল ডিঅ্যারেঞ্জমেন্ট, সেখানের যে স্ট্র্যাটেজি হবে ডোজ অ্যান্ড পোটেন্সি, ঠিক একইভাবে স্কিন নিয়ে যে আদার স্পেকট্রাম যে ডিসঅর্ডার গুলো নিয়ে আসবে, সেখানে কিন্তু স্ট্র্যাটেজি কিন্তু আলাদা হবে, কারণ অর্গান ভাইটাল এবং ব্রেন ইজ এ নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তার গুরুত্ব কিন্তু অতীব বেশি। ঠিক তেমনি হার্ট অ্যান্ড সার্কুলেশনের গুরুত্ব কিন্তু ব্রেইন বা নার্ভাস সিস্টেমের পরেই, কারণ কোনো কারণে যদি সার্কুলেটরি সিস্টেমটা অকেজো হয়ে যায় তাহলে বাকি সিস্টেম গুলো কিন্তু অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে। আমি আমার চিকিৎসা জীবনে এমন দেখেছি, আমার নিজস্ব কেস না, অন্যের কেস, যেখানে
একজন হার্টের পেশেন্টকে অতি উচ্চ শক্তি দেওয়ার ফলে তার 7 দিনের মধ্যে কিন্তু হি গট এক্সপায়ার্ড। তো কাজেই আমাদেরকে ডোজ অ্যান্ড পোটেন্সি এবং অর্গানের গুরুত্বটা অত্যন্ত মানে সবসময় কিন্তু মনে রাখতে হবে। এন্ডোক্রাইন এলিমেন্টস তারপরে আসবে, তারপরে লিভার অ্যান্ড প্যানক্রিয়াস। যেমন একজনের খুব অ্যাডভান্সড আপনি তার জন্ডিস দেখা দিয়েছে, হেপাটাইটিস দেখা দিয়েছে, আপনি খুব উচ্চ পোটেন্সি দিলেন, সেখানে কিন্তু মারাত্মক রকম বিপদ বয়ে আনতে পারবে। হ্যাঁ, তার কিন্তু হেপাটিক কোমা দেখা দিতে পারে, তার কিন্তু সেখান থেকে কিন্তু মারাত্মক রকমের গন্ডগোল তৈরি হতে পারে। ঠিক তেমনি লাংস অ্যান্ড রেসপিরেটরি ট্র্যাক্টে যেখানে এমফিসিমিয়া ডেভেলপ করেছে বা যেখানে টিউবারকুল আছে, হিডেন টিউবারকুলোসিস, সেখানে আমি সিলিশিয়া অতি উচ্চ শক্তি, ফসফরাস উচ্চ শক্তি, টিউবারকুলাইনাম উচ্চ শক্তি দিয়ে সেখানে আরোগ্যের পরিবর্তে এই কেসগুলো কিন্তু হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা 99%। ঠিক তেমনি কিডনি এবং ইউরিনারি ট্র্যাক্ট ডিসঅর্ডার, আপনারা যারা আমাকে জানেন আমি এগুলো কেস ডিল করি, এরকম একটা হসপিটাল কেসে আপনি যদি খুব উচ্চ শক্তি ঘন ঘন দেন, এই পেশেন্ট কিন্তু মৃত্যুবরণ করবে। আমাদের রিসেন্টলি একটা সাকসেসফুল কেস আছে, আমাদের হসপিটাল কেস, সেখানে পেশেন্টের অ্যাডভান্সড তার কিডনি সিকেডি স্টেজ 3 স্টেজ 4, সেখানে কিন্তু আমরা নিম্ন শক্তি দিয়ে এবং সেই পেশেন্টকে ম্যানেজ করা হচ্ছে। ঠিক তেমনি যখন স্কিন ডিজিজ হবে, সেই স্কিন ডিজিজে আমি যদি উচ্চ শক্তি দেই, তারও কিন্তু মারাত্মক বিপদ হতে পারে। সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। বিপরীত পক্ষে যেখানে ম্যানিফেস্টেশনটা প্রাইমারিলি ইমোশনাল প্লেনে, সুইসাইডাল ডিপ্রেশন, সেখানে আপনি 6C দিলেন বা LM1 দিলেন এবং আশা করলাম যে অরাম মেটালিকাম LM0/1 দেওয়াতে সেই পেশেন্টের 10 বছরের সুইসাইডাল ডিপ্রেশন চলে যাবে, সেটা কিন্তু ভুল হবে। যেখানে অর্গানিক কোনো ইনভলভমেন্ট নাই, ভাইটাল অর্গানের যেখানে কোনো সরাসরি এই ফ্যাকাল্টির কোনো প্যাথোলজি নেই, সেখানে কিন্তু মেন্টাল বা ইমোশনাল স্ফিয়ারে ঝংকার তোলার জন্য আমাদের কিন্তু মডারেট টু হাই পোটেন্সি দিয়ে এই কেসগুলো শুরু করতে হয়। ঠিক তেমনি লস অফ রিয়ালিটি, ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার, এই সমস্ত পেশেন্ট, আমরা রিসেন্টলি একটা পেশেন্টকে সাকসেসফুলি বের করে নিয়ে এসেছি। she had been mentally ill for last 42 years, সেখানে কিন্তু আমি LM10 0/10 দিয়ে কিন্তু আমি শুরু করেছিলাম। তো ঠিক তেমনি আমাদেরকে আবার ব্রেইন বা নার্ভাস সিস্টেমের প্রবলেম গুলোতে এবং হার্ট সার্কুলেশনে কিন্তু আরো সতর্ক থাকতে হবে। তো এই একটা জিনিস আপনাদেরকে সম্যক ধারণা দিলাম। তো আমরা সবাই সিমিলিমাম খুঁজি। সিমিলিমাম পাওয়ার জন্য একটা ট্রায়াঙ্গল কনস্ট্রাক্ট করতে হয়, তার মধ্যে জিনিয়াস থাকে ওষুধের, সিমটম থাকে এবং সিস্টেম থাকে, এবং প্রত্যেকটা ফ্যাকাল্টির অধীনে যতগুলো জিনিস আমাদের অ্যাভেলেবল সবগুলো এগুলো দিয়ে আমাদের এই বক্সটাকে পূরণ করে ফেলতে হয়। এই প্রক্রিয়ার মধ্য দিয়েই আমরা কিন্তু সিমিলিমামে পৌঁছাই। তো সিমিলিমামে পৌঁছানোর যে গোল, সেটা নিয়ে আমরা সবাই আলোচনা করি, কিন্তু সিমিলিমামে পৌঁছানোর আরো একটা ট্রায়াঙ্গলের দুটো পার্ট আছে, সেইটাকে আমি আমার সংক্ষেপে বলি আরপিডি। তাইলে আরপিডিটা কি? একটা হচ্ছে রিপিটেশন, আর একটা পোটেন্সি, আর একটা হচ্ছে ডোজ। তার মানে আমি যখন ওষুধটা আমার সিলেক্ট হলো, তার রিপিটেশন, পোটেন্সি এবং ডোজ, এই তিনটা যদি ঠিক না হয়, আপনি কিন্তু সত্যিকার সিমিলিমামে পৌঁছাতে পারবেন না। তার মানে আমরা মেডিকা পড়ি, আমরা রেপার্টারাইজেশন শিখি, আমরা কেস টেকিং শিখি, সবকিছু শিখে আমি সিলেক্ট করলাম যে এই পেশেন্টের জন্য ক্যালকেরিয়া কার্বনিকা সমলক্ষণ মতে সে সিমিলিমামে ক্যালকেরিয়া কার্বনিকা। কিন্তু আমি যদি ডোজ অ্যান্ড পোটেন্সি এবং রিপিটেশন ভুল করি, সেই কেস কিন্তু ফেসে যাবে। উদাহরণ দিচ্ছি, যে পেশেন্টকে আমার ক্যালকেরিয়া কার্বনিকা, এই কেসটা 1M দিয়ে শুরু করতে হবে, একটা ক্রনিক ডিজিজেস কেস, তার সবকিছু ভালো আছে, ভাইটালিটি, আমি 6C দিয়ে শুরু করলাম এবং 1 মাস পর পর দিলাম, হবে না। আবার প্রতিদিন দিলাম, তাতেও কিন্তু হবে না। তার মানে আমাদেরকে সিমিলিমামে পৌঁছানোর জন্য জিনিয়াস, সিস্টেম, সিমটম, PQRS, রুব্রিক্স, প্যাথোলজি, মোডালিটি, সেন্সেশন, মায়াজম সবকিছু নেওয়া যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভাবে কোন কেসগুলোতে কোনটার কতবার রিপিটেশন হবে, কোনটার পোটেন্সি কত হবে এবং ডোজটা কিভাবে ঠিক করব, এটা কিন্তু ততোধিকই গুরুত্বপূর্ণ। তাহলে এই 33 ভাগ 33 ভাগ এবং 33 ভাগ মিলেই কিন্তু 100 ভাগের সিমিলিমামে আমরা পৌঁছতে পারবো। এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। তার মানে ওষুধের নাম জানা বা এটা এই রোগের ঔষধ অথবা এই রোগের এইটা লাগবে, এটা যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি সেটার ডোজ, পোটেন্সি অ্যান্ড রিপিটেশন ইকুয়ালি ইম্পর্টেন্ট। এখানে একটা চার্ট আমি তৈরি করেছি, এগুলো ম্যাথমেটিক্যাল ডিডাকশন থেকে হয়। এটা একটা ধারণা দেওয়ার জন্য আমরা LM পোটেন্সি অর 50 মিলিসিমাল যেটা বলা হয় আমাদের দেশে, সেটা এই প্রথম কলামে,
এবং ডাইলুশন কম্পোনেন্ট এখানে দিয়েছি। তার ইকুইভ্যালেন্ট সেন্টিসিমাল স্কেলে সেটা কত হতে পারে এবং সেটা ডেসিমাল স্কেলে কত সাধারণত আসে, তার একটা ধারণা আপনাদেরকে দিচ্ছি। তাহলে দেখবেন এই স্কেলগুলো কিন্তু আলাদা। আমরা যখন মেডিসিন নিয়ে কাজ করব, মেডিসিনকে যখন আমরা অ্যাডমিনিস্টার করব, তখন কিন্তু এর সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে। এবং সেন্টিসিমাল স্কেলের সাথে এলএম এর ইকুইভ্যালেন্সিটাও কিন্তু সরাসরি আসে না। যেমন এলএম 10 পোটেন্সি যেটা, সেটা সেন্টিসিমাল স্কেলে ইকুইভ্যালেন্ট টু 23, 24 সি, এর আশেপাশে একটা নাম্বার কিন্তু আসবে। কিন্তু আমরা কার্যকারিতার ক্ষেত্রে আমরা কিন্তু ক্রনিক ডিজিজে আমরা কিন্তু দেখি যে LM10 দিয়ে আমরা অনেক ক্রনিক ডিজিজে, যেখানে সবকিছু ভাইটালিটি ঠিক আছে, আমরা কিন্তু শুরু করতে পারি। তার মানে আমরা যে গাণিতিক ভাবে এই সম্পর্ক দেখেই একটা পোটেন্সি নির্ধারণ করব তা কিন্তু নয়। এক একটা স্কেলের ব্যবহারিক উপযোগিতা এক এক রকম। ঠিক তেমনি ডেসিমাল স্কেল, যেটা আমরা বলি যে 3x, 6x, 12x, 24x, সেই এক্স পোটেন্সি গুলো কিন্তু এর ইকুইভ্যালেন্সি হিসেবে আসতে পারে। তো আমরা আজকের আলোচনাটা আমাদের এই সেন্টিসিমাল অ্যান্ড এলএম পোটেন্সির মধ্যে সীমাবদ্ধ থাকবে। এটা একটা ইকুইভ্যালেন্ট চার্ট, LM30 ইকুয়ালস টু অ্যারাউন্ড 72 সি ইন সেন্টিসিমাল স্কেল। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যদি কোনো কোনো ক্ষেত্রে আমরা কখনো সুইচ করতে চাই এক স্কেল থেকে আর এক স্কেলে, আমাদের কিন্তু ওই ধারণাগুলো মাথায় রাখতে হয়। তাহলে আমি এখানে একটা খুব ব্রড একটা চার্ট তৈরি করেছি, যেখানে অ্যাকিউট প্রবলেমের জন্য আমাদেরকে এক ধরনের পোটেন্সি এতক্ষণের আলোচনায়, এবং ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আরেক ধরনের পোটেন্সি দিয়ে কিন্তু এই কেসগুলো শুরু করতে হয় আমি বলেছি। তো অ্যাকিউট প্রবলেমের ক্ষেত্রে আপনি যদি যেখানে মাইল্ড বা মডারেট ম্যানিফেস্টেশন নিয়ে পেশেন্ট আসবে, আপনি কিন্তু লো পোটেন্সি দিয়ে 30 দিয়ে শুরু করতে পারেন। কোনো অসুবিধা নেই। একটা পেশেন্টের জ্বর এসছে, আপনি শিওর যে সেটা জেলসিনিয়ামের জ্বর, আপনি কিন্তু 30 2 ঘন্টা 4 ঘন্টা পর ঘন ঘন দিতে পারেন। একটা ডোজ দিয়ে বসে থাকলে হবে না, কারণ এটা হচ্ছে অ্যাকিউট ম্যানিফেস্টেশন। তো এই যে আমরা আধা ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা পর পর যে ঘন ঘন দেব অ্যাকিউট সিস্টেমে, এটাকে বলা হয় স্প্লিট ডোজ। এটার শুদ্ধ নাম হচ্ছে স্প্লিট ডোজ, অর্থাৎ একটা ডোজই আমরা ভেঙে ভেঙে ওয়াটার পোটেন্সিতে আমরা ভেঙে ভেঙে এটা দিতে থাকবো যতক্ষণ না পেশেন্ট ইমপ্রুভ লাভ করবে, যেহেতু সে অ্যাকিউট ম্যানিফেস্টেশন নিয়ে এসছে। আবার সেই পেশেন্টটি এটা যদি সিভিয়ার বা ইন্টেন্স হয়, এত তীব্র জ্বর, যেখানে কিন্তু আসলে 30 কিন্তু খুব ঘন ঘন ফল আমরা পাচ্ছি না, দ্রুত ফল পাচ্ছি না, সেখানে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে 200 থেকেই শুরু করতে হয়। যেমন একটা পেশেন্ট আপনার কাছে আসলো, বেলেডোনার ম্যানিফেস্টেশন, আফটারনুন অ্যাগ্রাভেশন, পেশেন্ট থ্রবিং, ক্যারোটিড আর্টারিজ, ফ্লাস্ট ফেস অ্যান্ড অল হলমার্ক অফ বেলেডোনা, আপনার কিন্তু সেখানে 200 সি দিয়ে শুরু করতে হবে। এবং এই সমস্ত ক্ষেত্রে আপনাকে কিন্তু এইভাবে ঘন ঘন দিয়ে জ্বরটা কিন্তু নাগালের মধ্যে নিয়ে আসতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা এইম থাকবে, সেটা দ্রুত তাকে রিলিফ দিয়ে তার সিমটম গুলোকে হ্রাস করে সার্বিক সুস্থতা দিয়ে তার ভাইটালিটির যে রিস্টোরেশন, এটা কিন্তু আমাদেরকে করতে হবে। তো এটা গেল অ্যাকিউট স্ট্র্যাটেজির মধ্যে। এরপরে যখন আমরা ক্রনিকে আসব, যখন আর্লি স্টেজ অফ ক্রনিক ডিজিজে আমরা যেখানে ফাংশনাল পাবো, যে ডিস্টারবেন্সেস গুলো সিস্টেমেটিক পাবো, অর্থাৎ যেখানে প্যাথোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়নি, যেখানে প্যাথোলজি ডেভেলপ করেনি, যেখানে অর্গান রিলেটেড কোনো ডিঅ্যারেঞ্জমেন্ট নেই ডিরেক্টলি, আমাদের প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনে বলেনি যে এটা স্টেজ 4 ক্যান্সার, স্টেজ 3 ক্যান্সার, অথবা এখানে এই গ্রোথ আছে ওই গ্রোথ আছে, সেখানে কিন্তু আমরা মডারেট পোটেন্সি দিয়ে শুরু করতে পারি। এবং 200 সি দিয়ে আমরা সাধারণত যেটা করি, 200 সি দিয়ে কিন্তু সাথে সাথে আমরা এটাকে আবার রিপিট করি না, আমরা এটার জন্য ওয়েট করি। আমরা কোনো কোনো ক্ষেত্রে 2 সপ্তাহ, কোনো কোনো ক্ষেত্রে 1 মাস পর্যন্ত ওয়েট করা লাগতে পারে, ডিপেন্ডিং অন এই পেশেন্ট কত দ্রুত রেসপন্ড করবে, এই পেশেন্ট কত দ্রুত তার ভাইটালিটি সেই জিনিসটাকে আপনার সারফেসে নিয়ে আসবে, তার হিডেন যে সিমটম গুলো। কিন্তু একই প্রবলেম যদি ভেরি ডিপ সিটেড হয় এবং তার কনস্টিটিউশনাল ভাইটালিটি যদি সব ঠিক থাকে, কোনো যদি স্ট্রাকচারাল প্যাথোলজি ডেভেলপ না করে থাকে, আমরা কিন্তু মডারেট হাই পোটেন্সি দিয়ে সেই কেসগুলো ওপেন করতে পারি। তো নবীন চিকিৎসকদের জন্য সাধারণত শুরুতেই অতি উচ্চ শক্তি দিয়ে ক্রনিক ডিজিজেস শুরু করা উচিত নয়, বরঞ্চ মডারেট পোটেন্সি 200 থেকে আপনি ধীরে ধীরে দিয়ে কয়েক মাসের ব্যবধানে আপনি কিন্তু আস্তে আস্তে অতি উচ্চ শক্তিতে যেতে পারেন ধীরে ধীরে। তো তাহলে আমরা আজকে এই সামান্য এই যে কিছু আলোচনা থেকে সম্যক একটা হাই লেভেলের ধারণা পেয়ে গেলাম। তাহলে আমরা ওষুধ যখন দেই, আপনারা সবাই জানেন যে আমরা ওষুধ দেওয়ার পরে পেশেন্টের বিভিন্ন ইমপ্রুভমেন্ট আমরা অবজার্ভ করতে চাই, যার ভিত্তিতে আমরা পরবর্তী ডোজ, পরবর্তী পোটেন্সি, পরবর্তী ব্যবস্থাপত্র
যেটা কিন্তু আমাদেরকে ঠিক করতে হয়। তো মেইডেন প্রেসক্রিপশন, ফার্স্ট প্রেসক্রিপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অফকোর্স ইউ গো থ্রু অল দিস অ্যানালিসিস, আপনি একটা সিমিলিমাম খুঁজে পেলেন, দিলেন, দেওয়ার পরে কি হলো সেটাকে অবজার্ভ করা কিন্তু ততব গুরুত্বপূর্ণ। আপনারা সবাই কেম স্যারের 12 অবজারভেশন পড়েছেন, আপনারা ভিটো লুকাস স্যারের তার বিস্তারিত সেটার এক্সপ্যানশন দেখেছেন, ডিফারেন্ট তার যে অবজারভেশন। তো আপনাদেরকে এইখানটায় মনে রাখতে হবে কেন্ট স্যারের যে অবজারভেশন এবং ভিটো লুকাস স্যারের যে অবজারভেশন যেগুলো আমরা পড়ি অত্যন্ত ডিটেলস, এটা পুরোটাই এই স্কেলের উপরে, সেন্টিসিমাল স্কেলের উপরে। কিন্তু আমাদের দেশে যেহেতু আমরা বেশিরভাগ রোগীকেই 50 মিলিসিমাল স্কেল অফ চয়েস অফ পোটেন্সি দিয়ে শুরু করি, সেহেতু কিন্তু সেই অবজারভেশন গুলো সরাসরি কিন্তু প্রযোজ্য না। অর্থাৎ ক্যান্সারের 12 অবজারভেশন আমরা সাধারণত সেন্টিসিমাল স্কেল যখন হাই পোটেন্সি দিব, একটা ভাইটালিটি যার সব ঠিক আছে, তার ক্ষেত্রে কিন্তু আমরা প্রগনোসিস গুলো ওই 12 অবজারভেশনের মাধ্যমে কিন্তু আমরা ইভ্যালুয়েট করি এবং পরবর্তী স্ট্র্যাটেজিটা আমরা ঠিক করি। কিন্তু যখন আমরা 50 মিলিসিমাল দেব, সেই অবজারভেশন গুলো কিন্তু ভ্যালিড নয়। আপনাদেরকে এই জিনিসটা প্রথমেই বুঝতে হবে। তাহলে আমি আজকে এই সিম্পলিফাইড এই চার্টে আমি খুব হাই লেভেলের একটা আলোচনা করব। আপনি ওষুধ দেওয়ার পরে আপনি দেখলেন সেন্টিসিমাল স্কেলে অথবা 50 মিলিসিমাল স্কেলে আপনি ওষুধ দেওয়ার পরে দেখলেন যে তার ভাইটালিটি ইনক্রিজড হয়েছে, তার এনার্জি লেভেলটা ভালো হচ্ছে, তার ঘুম ভালো হচ্ছে একটা ক্রনিক কেসে, তার চোখে মুখে উজ্জ্বল একটা আভা ফিরে এসছে। তখন আপনার স্বাভাবিকভাবে বুঝতে হবে যে এই রেমেডি ওয়েল অ্যাক্টেড এবং তার ইমপ্রুভমেন্ট অ্যাজ এ পেশেন্ট অ্যাজ এ হোল এটা হচ্ছে। এটা কিন্তু আপনার একটা জেনারেল অবজারভেশন, আপনি রোগী দেখতে গেলে এই অবজারভেশনটা থাকতেই হবে। এবং এটা থাকতে হবে এই কারণে, আপনি যদি কেসটা সঠিকভাবে নেন, সঠিকভাবে নিলে সেই কেসের প্রত্যেকটা এলিমেন্টেই আপনি আবার রিভিজিট করে আপনি এটা অবজারভেশন করতে পারবেন। যেমন আপনার কেস শিটে স্লিপ সেকশনে সে বলেছে স্লিপ ইজ ডিস্টার্ব, আপনি ওষুধ দেওয়ার পরে ফলো আপ করলেন, করার পরে আপনি দেখলেন সে বললো যে না, তার ঘুম এখন মোটামুটি ভালো হচ্ছে। আচ্ছা, এরপরে আপনি আরেক গ্রুপ অফ পেশেন্ট পেতে পারেন ব্রড ক্যাটেগরিতে, তাদের ইমোশনাল অ্যান্ড মেন্টাল স্টেটটা একটু ভালোর দিকে আছে। তার একটা এডিএইচডি ছিল, মা বলল সন্তান আপনি এই ওষুধটা গতবারে ওষুধ দেওয়ার পরে আমার বাচ্চা একটু কম চঞ্চল, হ্যাঁ, সে আগের মতো আর মারধর করে না, জিনিসপত্র ভাঙে না। আপনি হয়তো টিউবারকুলিনাম দিয়েছিলেন ফর এক্সাম্পল, 200 শক্তিতে সিঙ্গেল ডোজ দিয়েছিলেন, এটাও কিন্তু আপনার বুঝতে হবে গুড সাইন। কিন্তু তার খাওয়া দাওয়া এখনো তার মানে আগের মতোই ফাঁসি আছে, এই আছে সেই আছে, কিছু জেনারেল তার কিন্তু ইমপ্রুভ করেনি, সেটাও কিন্তু একটা গুড সাইন। কারণ মেন্টাল অ্যান্ড ইমোশনাল প্লেনে এই ওষুধটা ঝংকার তুলেছে, আস্তে আস্তে ফিজিওলজিক্যাল প্লেনেও সেটার প্রভাব পড়বে, আমরা কিন্তু এটা বুঝতে পারবো। আচ্ছা, আবার আরেক ধরনের পেশেন্ট আমরা পাবো যেখানে আমরা ওষুধ দেওয়ার পরে জেনারেল যে সিমটমটা আমরা ক্রনিক ডিজিজে দিয়েছি সেগুলো সব ইমপ্রুভ করবে। বেটার অ্যাপেটাইট হবে, তার ডাইজেশন সমস্যা ছিল সেটা ভালো হবে, টয়লেট বাথরুমে অসুবিধা ছিল সেটা ইমপ্রুভ করেছে, ঘুম একটু ভালো আছে, এবং তার যে জেনারেল যে কমপ্লেইন্স, ফিজিওলজিক্যাল যে কমপ্লেইন্স সেটা মোটামুটি সে বললো যে এগুলো ভালো। কিন্তু সেই স্পেসিফিক যে সমস্যাগুলো নিয়ে এসেছিল সেটা অতটা ইমপ্রুভ করেনি। আপনাকে কিন্তু এটা বুঝতে হবে তখনও যে মেডিসিন ইজ অ্যাক্টিং অন দি ফিজিক্যাল লেভেল। আপনি হয়তো মডারেট পোটেন্সি দিয়েছেন, খুব হাই পোটেন্সি দেননি, ফলে আপনি মেন্টাল ইমোশনাল লেভেলে এখনো ঝংকার তুলতে পারেননি, অথবা পেশেন্টের মেন্টাল ইমোশনাল প্রমিনেন্স কম ছিল। সেক্ষেত্রে কিন্তু আপনার এই ওষুধ দেওয়াটা, প্রগনোসিসটা কিন্তু স্যাটিসফ্যাক্টরি। এরপরে আরেক গ্রুপ অফ পেশেন্টকে আমরা পাবো যাদেরকে ওষুধ দেওয়ার পরে আপনি দেখলেন সে বলল যে তার যে স্পেসিফিক যে পার্টিকুলার নিয়ে এসেছিল, মাথার এই অংশে ব্যথা, ওই অংশে ব্যথা, এখানে কামড়াতো, এখানে ব্যথা করতো, এখানে দরদ হতো, এই প্রবলেম হতো, সেই জিনিসগুলো আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। কিন্তু তার ওভারঅল যে জেনারেটিস সেটার উপরে কিন্তু কোনো প্রভাব পড়েনি। তখন আমরা বুঝতে হবে যে এই ওষুধটা পার্শিয়ালি অ্যাক্ট করছে, কিন্তু পার্শিয়ালি। আচ্ছা, এরপরে আপনি আরেক গ্রুপ অফ ব্রড ক্যাটেগরিতে পেশেন্ট পাবেন যেখানে ওষুধ দেওয়ার পরে আপনার কোনো ইমপ্রুভমেন্ট হবে না, আগের লক্ষণের কোনো 19-20 কোনো প্রকার পরিবর্তন, এমনকি প্লাসিবো এফেক্টও সে বুঝতে পারছে না। সে বলবে যে না ডাক্তার, আমি কোনো প্রকার মানে চেঞ্জ আমি অনুভব করিনি, আমি যে সমস্যা নিয়ে আসছিলাম, মাথা ব্যথা নিয়ে আসছিলাম, সেটা আমি একটু বুঝতেও পারছি না যে কোনো কিছু হয়েছে কিনা আপনার ওষুধ খেয়ে। অথচ আপনি ওষুধ দিয়েছেন, দেওয়ার পরে 15 দিন 1 মাস ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, তারপরেও দেখা যাচ্ছে কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। তখন কিন্তু আপনাকে বুঝতে হবে, এবং তার সাথে সে ডক্টর কি বললো যে না আমার তো এটা হয়নি,
মাথা ব্যথা এখন দেখা যাচ্ছে যে আমার কোমরে ব্যথা করতেছে, অথবা আমার পেটের গন্ডগোল শুরু হয়েছে, কিছু নতুন সিমটম সে আপনাকে সাথে যোগ করলো, টোটালি ডিসস্যাটিসফাইড এবং নতুন সিমটমের আমরা আবির্ভাব লক্ষ্য করলাম, তখন আমাদেরকে কেস টেকিংটা রিইভ্যালুয়েট করতে হবে। হয়তো আমাদের সিমিলিমামে আমরা পৌঁছতে পারিনি, সেটা যে সরাসরি ডোজ অ্যান্ড পোটেন্সি তা কিন্তু নয়। তাহলে এই যে জিনিসটা আমি ব্রড ক্যাটেগরিতে বললাম, এটাই রজন শঙ্করন স্যার এটাকে ডিফারেন্ট স্তরে ভাগ করেছেন। উনি আরেকটু স্পেসিফিকলি বলছেন, রজন শঙ্করন স্যার বলছেন যে সেন্টিসিমাল স্কেলে আপনারা যদি লো পোটেন্সি দেন, অথবা এলএম স্কেলে যদি লো পোটেন্সি দেন, সেটা হচ্ছে লেভেল 1। উনি এইখানে এই জিনিসটাকে প্যাথোলজিক্যাল সিমটম গুলোকে গুরুত্ব দিচ্ছেন, সে সমস্ত ক্ষেত্রে এই জিনিসটা উনি আলোচনা করছেন। আপনারা যারা ডিটেল স্টাডি করতে চান তারা কিন্তু রজন শঙ্করন স্যারের দ্য আর্ট অফ ফলো আপ এই বইটা কিন্তু আপনারা দেখতে পারেন। তো সেখানে এই যে আমি যে হাই লেভেলের যে ধারণা দিলাম, যেটা আমাদের যেনারা নবীন চিকিৎসার্থী আছেন, চিকিৎসক আছেন, বন্ধুরা আছেন, এনারা কিন্তু এটা আপনারা এইভাবে একটা জেনারেল আইডিয়া নিতে পারেন। কিন্তু পাশাপাশি আরো যদি ডিটেল অফ দিস ফিলোসফি আপনারা যেতে চান, এইটা কিন্তু আপনারা আরো একটু জ্ঞানটাকে আর একটু বাড়ানোর জন্য আপনারা এটা কিন্তু স্টাডি করতে পারেন। হ্যাঁ, ঠিক তেমনি 30C এবং LM3 and 4 কে উনি আরেকটা ইয়ে দিচ্ছেন, যে এটা উনি প্যাথোলজিক্যাল এর মধ্যে রাখতেছেন, এবং সেখানে আরো কিছু ক্রাইটেরিয়া উনি দিচ্ছেন, যে সেই জিনিসগুলো আমরা সাধারণত এর এই পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করব ওষুধ দেওয়ার পরে। এবং লেভেল 3-তে যেখানে 200C LM5 or 6 আমরা দেওয়া হবে, সেখানে প্রমিনেন্সি, যে জেনারেলস, লোকালস, যেগুলো একটু আগে আলোচনা করলাম, মোডালিটিস থাকবে, সবকিছু ডিগ্রি ক্যারেক্টারিস্টিক্স থাকবে, এবং ইমোশনাল লেভেল, সেখানে যে ম্যানিফেস্টেশন গুলো ছিল সেগুলোর সাথে ম্যাচিং করে, সেই এনার্জির সাথে ম্যাচিং করে আমরা যদি এই পোটেন্সিটা দেই, তাহলে কিন্তু সেটাও কিন্তু একটা ইকুইভ্যালেন্ট পোটেন্সি বা সম্যক পোটেন্সি হবে বলে উনি ওনার গবেষণা থেকে এটা কিন্তু উনি মতামত রেখেছেন। তো পরবর্তীতে লেভেল 4 আসবে, যেটাকে উনি নাম দিচ্ছেন ডিলিউশনাল লেভেল। অনেক পেশেন্ট আছে তাদের হ্যালুসিনেশন নিয়ে, সেখানে কিন্তু উনি উচ্চ পোটেন্সি 1M থেকেই শুরু করার জন্য পরামর্শ দিচ্ছেন। এরপরে সেন্সেশন লেভেল, যেটা আর একটা উপরের স্তর, আরো এনার্জেটিক স্তর, সেখানে কিন্তু পৌঁছতে গেলে আমাদেরকে 10M, LM10 এই ধরনের স্তরে কিন্তু আমাদেরকে এই কেসগুলো কিন্তু আমাদেরকে কিন্তু দিতে হয়। সেটা উনি তার আলোচনাতে এই ডিলিউশনকে উনি, সেন্সেশনটাকে উনি ইনক্লুডেড করছেন। এরপরে অফকোর্স লেভেল 6 এনার্জি স্তর, যেখানে LM11 থেকে শুরু হয় ওনার ভাষ্যমতে, এবং 50M সেন্টিসিমাল। তো এই লেভেলে ওষুধ দিলে কিন্তু সেখানে সেই এনার্জি স্তরটাকেও আমাদের মেডিসিন গুলো কভার করতে পারে। এটা ওনার একটা মতামত, আপনারা স্টাডি করতে পারেন। আমরা সাধারণত আমাদের প্রতিনিয়ত চেম্বারে যেগুলো পাই, সেগুলো সাধারণত 1 থেকে 4 লেভেলের মধ্যেই আমরা সেন্সেশন বা ডিলিউশন নিয়ে খুব একটা রোগী পাই না, বা ওই স্তরে আমরা কেস অ্যানালিসিসও করি না, আমাদের দরকারও হয় না। কিন্তু আমাদের ডে টু ডে চেম্বার চালানোর জন্য আমরা যে হাজার হাজার পেশেন্ট দেখি, আমাদের যে রেগুলার আমাদের দেশীয় যে রোগী পাই, সেগুলোর জন্য আমাদের কিন্তু মোটামুটি 1M পর্যন্ত বা 10M পর্যন্ত আমরা কিন্তু মোটামুটি এই রোগীগুলোর মধ্যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাই। তো আজকে এই পর্যন্তই। আমি থিওরিটিক্যাল আলোচনার পরে আমি এখন চলে যাব কোশ্চেন অ্যান্ড আনসার সেশনে, এবং এখান থেকে আমি আরো কিছু জিনিস আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে আমাদের এই কোশ্চেন অ্যান্ড আনসার সেশনে আমাদের সম্মানিত চিকিৎসক বৃন্দ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে দিয়েছেন। আজকে আমি এটা রিসিভ করেছি। আমি বাংলা খুব ভালো টাইপ করতে পারি না, তারপরে আমি চেষ্টা করব। তো প্রথম প্রশ্ন করেছেন ডক্টর জয়নাল আবেদিন। জয়নাল স্যার বলতে চেয়েছেন যে ডোজ বলতে কি বুঝি, একটি কেসে চিকিৎসা শুরু করার সময় ডোজ নির্ধারণের মূলনীতি কি? তো এটা একটা প্রশ্ন উনি করেছেন, তো আমরা এটা বোঝার চেষ্টা করি। তো ডোজ বলতে আমরা রোগীকে কি পরিমাণ ওষুধ দিব, কিভাবে দিব, লিকুইডে দিব না পিলে দিব, এবং কতবার ঘন ঘন রিপিট করব, সেটাকেই বোঝানো হয় সাধারণত। হ্যাঁ, তো আমাদের হোমিওপ্যাথদের সব মানে আদর্শ আরোগ্যের যেটা, যে সবচেয়ে কমতম বার দিয়ে, সবচেয়ে কম কত দিয়ে কত বেশি রেজাল্ট পাওয়া যায়, সেটাই কিন্তু আমাদের মূল মন্ত্র। তো এটার কারণও আছে, কারণ হচ্ছে যে আমরা যত কম দিব তত বেশি, অর্থাৎ রোগীকে স্পেশালি সেন্টিসিমাল স্কেলে তার মানে রোগজ বৃদ্ধি না এনে বা তার অ্যাগ্রেভেশন না এনে আমরা কত সুন্দরভাবে আরোগ্য দিতে পারি, যেগুলো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে
সেটাই কিন্তু আমাদের কিন্তু মূল মানে সিদ্ধান্তের কিন্তু একটা মূল কারণ। তো তাহলে এটাই তার মূল নীতি। আমরা সবচেয়ে কম পরিমাণে দিয়ে সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম বৃদ্ধি ঘটিয়ে কত সহজে, কত অনায়াসে, কত শান্তিপূর্ণভাবে রোগীকে আরোগ্য দিতে পারবো, এটাই হচ্ছে ফাউন্ডেশন অফ ডোজিং। আচ্ছা, পোটেন্সি কি? এটা একই কোশ্চেনের সেকেন্ড পার্ট। এবং কোন পোটেন্সি, একজন রোগীর ক্ষেত্রে কোন পোটেন্সি দিয়ে চিকিৎসা করা উচিত এবং এর নির্বাচন কিসের উপরে নির্ভর করে, এটাও আরেকটা প্রশ্ন উনি করেছেন। তো পোটেন্সি হচ্ছে আমাদের যে ডায়নামিক মেডিসিন, ডায়নামাইজেশন অর থিওরি অফ পোটেন্টাইজেশন। আমরা একটা মানে ঔষধজ উপাদানকে ভাঙতে ভাঙতে আমরা সাকাশন অ্যান্ড ডিফারেন্ট ডাইলিউশনের প্রসেসের মাধ্যমে আমরা যে শক্তি স্তরে নিয়ে যাই, যেমন সেন্টিসিমাল স্কেল হলে 6C, 30C, 200C, 1M, এবং LM স্কেলে হয় LM 1, 2, 3, 4 অথবা M 1, 2, 3, 4। এই যে পোটেন্টাইজ প্রক্রিয়া ডিফারেন্ট স্কেলে, সেটাই আসলে পোটেন্সি। এবং আমরা একটু আগে আলোচনা করলাম যে যখন চিকিৎসা শুরু করব তখন আমরা সেই রোগীর লেভেল অফ হেলথ, অর্থাৎ তার কোন স্তরে রোগী আসছে, সে কি কিউরেবল রোগী নাকি অ্যাডভান্স প্যাথোলজি নিয়ে আসছে, তার রোগের তীব্রতা বা গভীরতাটা কতটা, এবং সেই রোগটা অ্যাকিউট না ক্রনিক, একটু আগে আলোচনা করলাম অ্যাকিউটে এক ধরনের স্ট্র্যাটেজি, ক্রনিক আরেক ধরনের স্ট্র্যাটেজি, এবং রোগের ভাইটালিটি কেমন। যেমন একটু আগেও বললাম যে একজন অ্যাডভান্সড হার্টের পেশেন্টকে আমি যদি 1M দেই, there is a great danger of giving harm to that patient। এমনকি সেই ওষুধ যদিও আপাতভাবে সিমিলিমাম মনে হতে পারে, কিন্তু সেইটা কিন্তু রোগীর ক্ষতি হতে পারে। তাহলে আমাদের রোগীর ভাইটালিটি, রোগটা অ্যাকিউট স্টেজে আছে না ক্রনিক স্টেজে, এবং রোগী অত্যন্ত সংবেদনশীল কিনা বা কোন ধরনের তার সহ্য ক্ষমতা, এটা কিন্তু বুঝতে পারা এই ডায়নামিক মেডিসিন প্রয়োগ করার কিন্তু একটা বড় কিন্তু একটা উপায়। আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে। এরপরে প্রশ্নটার কাছাকাছি প্রশ্ন, রোগীর বয়স, সংবেদনশীলতা, রোগের প্রকৃতি ও জীবনী শক্তি বিবেচনায় সঠিক পোটেন্সি নির্বাচন করার নীতিমালা কি? এই প্রশ্নটা করেছেন আমাদের ডাক্তার কানিজ ফাতেমা ম্যাম। তো এটার উত্তরটা এগুলোর মধ্যে লুকিয়ে আছে। শিশু, বয়স্ক, দুর্বল এবং অতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে আমরা সতর্ক থাকি। হ্যাঁ, সতর্ক থাকি, এবং আমরা সাধারণত মাঝারি বা কম মাত্রার যে পোটেন্সি, একটু আগে যেটা দেখালাম আমি এটাতে ফেরত যাই, আমরা এটাই কিন্তু চুজ করি। আমরা সাধারণত মাঝারি এবং কম মাত্রার যে পোটেন্সি সেগুলোই চুজ করি। 30C, 200C, কোনো কোনো ক্ষেত্রে 6Cও দেওয়া যেতে পারে, এগুলোর মধ্যে কিন্তু আমরা থাকার চেষ্টা করি। আর 50 মিলিসিমাল হলে তো জিনিসটা সহজ হয়ে যায়, যেহেতু পোটেন্সি M1, M2, M3 এভাবে আমরা যেতে পারি, আমরা নিম্ন পোটেন্সি থেকেও শুরু করতে পারি, এবং এটা কিন্তু কোনো সমস্যা হয় না। তাহলে এই ক্ষেত্রে আবার ফেরত আসি। তো শিশু, বয়স্ক, দুর্বল এবং অতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে সতর্কতার সাথে আমরা কম থেকে মাঝারি পোটেন্সি বেছে নিই, হ্যাঁ, নট মোর দেন 200। কিন্তু গভীর দীর্ঘস্থায়ী মানসিক সংবেদনশীল বা উচ্চ সাসেপ্টিবিলিটির কেসে তুলনামূলকভাবে উচ্চ পোটেন্সি বেশি উপযোগী হতে পারে। তার উদাহরণ প্রসঙ্গে একটু আগে বললাম যে কেউ যদি মানসিক ডিপ্রেশন নিয়ে আসে এবং তাকে যদি আমরা 30C দেই, সেটা কিন্তু যথেষ্ট নাও হতে পারে। যেমন মানসিক মেন্টাল প্লেনে যে রোগীগুলো আমরা পাই, যারা গ্রিফ স্ট্রিকেন অথবা যারা দীর্ঘদিন ধরে মানসিক যন্ত্রণায় ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 30C না উপযোগী হতে পারে। আমাদের কিন্তু অনেক সময় হায়ার পোটেন্সি 1M থেকেই শুরু করা যেতে পারে, এবং সেই কেসগুলোতে আমরা সাধারণত একটা ডোজের বেশি কিন্তু আমরা দেই না। আমরা একটা ডোজ দেওয়ার পরে স্যাকলাক দিয়ে আমরা কিন্তু পেশেন্টটাকে ম্যানেজ করার চেষ্টা করি, এবং এইভাবেই সবচেয়ে ভালো রেজাল্টটা কিন্তু আসে। আচ্ছা, এর পরের প্রশ্ন আমাদের করেছেন ডক্টর হাসিনা আক্তার আখি। ওনার প্রশ্নটা ছিল কোন পরিস্থিতিতে নিম্ন পোটেন্সি এবং কোন পরিস্থিতিতে উচ্চ পোটেন্সি প্রয়োগ করা উচিত। সুন্দর প্রশ্ন। তো একটু আগে আমরা বললাম যে নিম্ন পোটেন্সি আমরা দেই যেখানে অর্গান ইনভলভড, অর্থাৎ যেখানে লাস্ট স্টেজ অফ ক্যান্সার। যেমন আপনাকে আমি দেখাচ্ছিলাম যে এর আগের যে চার্টটা, যেখানে অর্গান স্পেসিফিক প্যাথোলজি ডেভেলপ করেছে, যেগুলোকে আমরা বলছি যে ইনকিউরেবল ডিজিজ। তো end result of a disease like cancer, advanced আপনার cardiovascular disorder, advanced CKD patient, যার প্যাথোলজি ডেভেলপ করেছে, ব্লাড ক্যান্সার, ব্লাড ডিসঅর্ডার, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু হায়ার পোটেন্সি আমরা অ্যাভয়েড করতে হবে, বা যাদের কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার নিয়ে এসছে তাদেরকেও কিন্তু হাই পোটেন্সি সবসময় অ্যাভয়েড করতে হবে। এছাড়া কিছু কিছু ওষুধ আছে যেগুলো আমাদেরকে সবসময় হাই পোটেন্সি অ্যাভয়েড করতে হয়। যেমন আপনি নিউমোনিয়া কেসে আপনি যদি ফসফরাস, সিলিশিয়া,
সালফার টিউবারকুলাইনাম উচ্চ শক্তিতে দেন, আপনার পেশেন্ট কিন্তু হাতছাড়া হয়ে যাবে। এটা কোনো থিওরিটিক্যাল নলেজ না, আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে এটা বললাম। তো তার মানে অ্যাডভান্সড প্যাথোলজিক্যাল, যেখানে এমফিসিমা ডেভেলপ করেছে, যেখানে তার মানে লাং এর প্যাথোলজি ডেভেলপ করেছে, সেলুলার চেঞ্জ এসছে, ভাইটালিটি ইজ ভেরি পুয়ার, সেখানে কিন্তু আমরা কখনো হাই পোটেন্সি দিতে পারি না। তাহলে এটাও একটা এই প্রশ্ন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে আমরা নিম্ন শক্তি সে সমস্ত ক্ষেত্রেই দেব, আর উচ্চ পোটেন্সি আমরা সাধারণত ক্রনিক ডিজিজে অথবা অ্যাকিউটেও দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু দেখবো যে রোগীর কোনো এরকম সিরিয়াস কোনো সিচুয়েশন আছে কিনা। যেমন একজন ক্যান্সার রোগীর জ্বর এসছে, তার ক্ষেত্রে কি আপনি তখন 10M দেবেন, 1M দেবেন, বা শুরুতেই 200 দেবেন? তাকে তো আপনি 6C, 12C, 30C দিয়ে ম্যানেজ করছিলেন, অথবা M1, M2 দিয়ে ম্যানেজ করছিলেন। হঠাৎ করে তার জ্বর আসলো, তার মানে কি আমি ফাট করে না, তাকেও আমাদেরকে কিন্তু মধ্যম শক্তি বা নিম্ন শক্তির মধ্যে থাকতে হবে। তার মানে পেশেন্টের লেভেল অফ হেলথ অথবা ভাইটালিটি, সে কোন স্তরের রোগী, সে কি কিউরেবল রোগী না ইনকিউরেবল রোগী, এটা বুঝতে পারাটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ পেশেন্ট যখন আপনি রিসিভ করবেন তখনই আপনাকে এই সিদ্ধান্তটা নিয়ে নিতে হবে যে এই পেশেন্টের ক্ষেত্রে আমি যতক্ষণ না তার 1-2টা লেভেল অফ হেলথ ইমপ্রুভ না করব ততক্ষণ আমি উচ্চ শক্তি যাবই না। যেমন আপনি চিকিৎসাকালীন সময়ে আপনি গ্রুপ ডির পেশেন্ট নিয়েছেন ক্যান্সার, কিন্তু তাকে ওষুধ দেওয়ার ফলে 3rd স্টেজ অফ ক্যান্সার আপনি দেখলেন যে, বা সিকেডি আস্তে আস্তে তার জিএফআর রেশিও ইমপ্রুভমেন্ট করছে, তখন আপনি ধরবেন যে তার গ্রুপ সি তে হয়তো সে আসছে, তখন কিন্তু আপনি মডারেটে যেতে পারেন, অথবা 50 মিলিসিমাল স্কেল হলে পোটেন্সি একটু বাড়ায় দেখতে পারেন। তারপরে সেটাতেও যদি আরো কিছুদিন থাকে, 6 মাস, 7 মাস, 1 বছর, পেশেন্টের ভাইটালিটি যদি আরো ভালোর দিকে ইমপ্রুভ করে, তখন কিন্তু আরো একটু উচ্চ শক্তি, এভাবে অর্থাৎ গ্রুপে ইমপ্রুভমেন্ট হওয়ার সাথে সাথে আমরা কিন্তু একইভাবে পোটেন্সিটাও কিন্তু আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যেতে পারি। অর্থাৎ কোনো কিছু ফিক্স না। হোমিওপ্যাথিতে সবচাইতে বড় যেটা তথ্য এখানে, আমাদের কোনো কিছু ফিক্স না, প্রত্যেকটা পেশেন্টের ম্যানেজমেন্ট আলাদা, তার ব্যবস্থাপত্র এবং তার যে ডোজ এবং পোটেন্সি, এই জিনিসটা কিন্তু সেই পেশেন্টের উপরই এটা নির্ভর করে। সুন্দর প্রশ্ন। আচ্ছা, এরপরে ডাক্তার রেহানা পারভিন পদ্মা ম্যাম একটা প্রশ্ন করেছেন, অ্যাকিউট ডিজিজ অ্যান্ড ক্রনিক ডিজিজ রোগে ডোজ এবং পোটেন্সি নির্বাচনের পার্থক্যটা কি? তো এটা আরেকটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, থ্যাংক ইউ। আপনারা দেখেছেন যে অ্যাকিউট কেস টেকিংও আলাদা, ক্রনিক কেস টেকিং আলাদা। আমি প্রথমেই বারবার করে গুরুত্ব দিয়েছি। তো অ্যাকিউটে আমরা যখন কেস নিব, তখন আমাদের যে লক্ষ্যটা থাকবে যে যত দ্রুত পেশেন্টকে আশু আরোগ্য দিতে পারি ততই আমাদের মঙ্গল, ততই তার সবচেয়ে কম পরিশ্রমে, সবচেয়ে কম কষ্টে, সবচেয়ে কম আপনার চ্যালেঞ্জের মোকাবেলা করে পেশেন্টকে যত দ্রুত নির্মল আরোগ্য দিতে পারবো সেটাই। কারণ হচ্ছে এই পেশেন্টের মধ্যে কোনো অ্যাডভান্স কোনো প্যাথোলজিক্যাল সিস্টেম নাই, সেখানে কিন্তু আমরা পোটেন্সির ব্যাপারে কিন্তু আমরা অত আমাদেরকে সতর্ক না হলেও চলে, কিন্তু উচ্চ পোটেন্সি দিয়ে শুরু করাটা সবসময় নিরাপদ নয়। আমরা মধ্যম পোটেন্সি থেকেই অ্যাকিউটেও আমরা চেষ্টা করব। যেমন এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে আপনার কাছে কেউ জ্বর নিয়ে আসলো, আপনি প্রথমেই 10M দিলেন, তাতে করে কিন্তু ফিভার সাপ্রেস হতে পারে। অর্থাৎ সেটা নিম্ন পোটেন্সি দেওয়া না দেওয়ার পরিবর্তে দেখা গেল যে অত্যধিক হাই পোটেন্সি দেওয়ার ফলে সেই জ্বরটাও কিন্তু সাপ্রেস হয়ে যেতে পারে, যে অন্য ভাইটাল অর্গানে কিন্তু আঘাত আনতে পারে। তা আপনাকে কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। শুধু যে সেটা অ্যাকিউট বা ক্রনিক ডেফিনিশন তা কিন্তু নয়। তাহলে অ্যাকিউট রোগে দ্রুত কাজ করানোর জন্য তুলনামূলকভাবে আমরা ঘন ঘন ব্যবধানে ওষুধ পুনরাবৃত্তি করতে পারি। যেমন জ্বর নিয়ে আসছে, জ্বরের উদাহরণটাই বেশি, অথবা পাতলা পায়খানা হচ্ছে, ডায়রিয়া, আপনি কিন্তু সেক্ষেত্রে 30C বা 200C বা অথবা M2, M3 আপনি কিন্তু ঘন ঘন দিতে পারেন। 2 ঘন্টা পর, 3 ঘন্টা পর পর, 4 ঘন্টা পর পর, জ্বরটা আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে, ডোজটা আরো কমিয়ে দিলেন। এভাবে বারবার দেওয়ার ফলে 3-4 দিনের মধ্যে সে রোগগুলো কিন্তু বা হার্ম দেখা দিয়েছে কারোর, আপনি কিন্তু করতে পারেন। ঠিক তেমনি ক্রনিক রোগের ক্ষেত্রে যখন আমরা এই কেস টেকিং এর পরে আমরা ওষুধ সিলেক্ট করব, সাপোজ আমি একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্টে আমি 200C পোটেন্সি নির্ধারণ করলাম, আমি দেওয়ার পরপরই আবার আমি 1 সপ্তাহ পরে রিপিট করলাম, তাহলে কিন্তু এই কেস ফেসে যাবে। আমাদেরকে এক একটা রেমেডি, ডিপ অ্যাক্টিং রেমেডি, উই শুড লেট ইট টু অ্যাক্ট ফর ভেরি লং টাইম। জেনারেলি ক্রনিক ডিজিজের থাম রুল হচ্ছে আপনি 200 শক্তি যদি দেন, এই 4 সপ্তাহের মধ্যে আপনি সাধারণত সব ক্ষেত্রে না, রিপিট করতে হয় না, একটু ধৈর্য ধরতে হবে। পেশেন্টের চাইতে ডাক্তারকে পেশেন্টস বেশি রাখতে হয়। এবং আপনি যদি ঘন ঘন দেন তাহলে কি হবে, তাইলে আপনার যে ক্রিয়াটা
কিউরেটিভ সেটার পরিবর্তে তার উপরে ওষুধের পোটেন্সিটা সুপার ইম্পোজড হয়, এবং এই রোগগুলো কখনোই কমপ্লিমেন্টারি রেমেডিকে নিয়ে আসে না। অর্থাৎ তার লেভেল অফ হেলথ ইমপ্রুভমেন্টের দিকে তো যাই না, এবং সেটাও একটা হোমিওপ্যাথিক সাপ্রেশন হতে পারে। আমি অনেক ডাক্তারকে দেখেছি আমার চিকিৎসা জীবনের প্রথম দিকে, এবং আমি দেখেছি যে এই জিনিসগুলো ক্লিয়ার না থাকার কারণে আমরা অনেক সময় ক্রনিক ডিজিজে ওষুধ রিপিট করে ফেলি, এবং পেশেন্টের কখনোই আমরা আদর্শ আরোগ্য আমরা পর্যবেক্ষণ করি না। অর্থাৎ ঘন ঘন রিপিট করার ফলে যদিও পোটেন্সি ঠিক হয়েছে, যদিও সিমিলিমাম দিয়েছেন, কিন্তু বারবার রিপিট করার ফলে সেই মেডিসিনের অ্যাকশন খতম হওয়ার আগেই আবার ডোজ দেওয়ার ফলে সেই পেশেন্ট কিন্তু কখনোই হোমিওপ্যাথিক আদর্শ আরোগ্য আমরা হতে দেখিনি। তাহলে থাম রুল হচ্ছে, ক্রনিক ডিজিজে আমরা সাধারণত 200 দিলে সাধারণত 4 সপ্তাহ আমি রাখার চেষ্টা করি। যদি 1M দেই তাহলে আমি 6 সপ্তাহের আগে কোনোদিনও আমি রিপিট করিনি, পারলে 8 সপ্তাহ, হুইচ ইজ 2 মান্থস। 10M দিলে আমি কখনো সেটা 3 থেকে 4 মাসের আগে কখনো এটা রিপিট করার দরকার হয়নি। কিন্তু যদি কোনো কারণে আপনি দেখেন যে আপনার ওয়েল ইন্ডিকেটেড রেমেডি দেওয়ার পরে আপনি যদি দেখেন যে সেটা ভালো প্রোগ্রেস করছে না, তখন কিন্তু আপনি পোটেন্সি নিয়ে আরো একটু চিন্তা ভাবনা করতে পারেন। সেটা আমি পরে যদি অ্যাডভান্স যদি কোনো কেস আপনাদেরকে দেখাই সামনে, আমি এটা দেখাবো। কিন্তু সেগুলোর পার্সেন্টেজ খুব কম, ধরেন 100টার মধ্যে হয়তো 1-2টা কেস এরকম হতে পারে। কিন্তু ব্রড সেন্সে এটাই হচ্ছে নিয়ম, যে আপনি সেন্টিসিমাল স্কেলে প্রেসক্রাইবার হলে সেটা কখনোই ঘন ঘন আপনি রিপিট করতে পারেন না ক্রনিক ডিজিজে। কিন্তু যদি এম পোটেন্সি হয়, এলএম পোটেন্সি হয়, M1 M2, সেটা কিন্তু আমরা ক্রনিক ডিজিজেও কিন্তু আমরা রিপিট করতে পারি, কারণ সেটা প্রতি মুহূর্তে ডায়নামিক ঝাঁকি দেওয়ার মাধ্যমে প্রত্যেকবার ওষুধ নেওয়ার আগে 10 বার যদি ঝাঁকি দেওয়ার ব্যবস্থাপত্র দেন, তাহলে দেখা যাবে যে সেই পেশেন্টের কিন্তু প্রত্যেকবার সে অ্যাকচুয়ালি ডিফারেন্ট পোটেন্সি ইনজেস্ট করছে, ফলে তার কিন্তু এই সেন্টিসিমাল স্কেলের মেডিসিনের যে সমস্যাটা সেটা কিন্তু হয় না। কাজেই এই লিমিটেশনটা, মানে রিপিটেশনের যে লিমিটেশনটা ক্রনিক ডিজিজে সাধারণত 50 মিলিসিমাল মেডিসিনের ক্ষেত্রে কম প্রযোজ্য। সাধারণত সেন্টিসিমাল স্কেলের যে রেমেডিগুলো 200C, 1M, 10M, সেগুলোর ক্ষেত্রেই বেশিরভাগ প্রযোজ্য। তা আপনি যদি প্রথম থেকেই ধারণা করেন যে আপনাকে রিপিট করা লাগতে পারে, আপনি কখনো সেন্টিসিমাল স্কেলে আপনি কিন্তু প্রথম থেকেই শুরু করবেন না, আপনি 50 মিলিসিমাল স্কেলেই আপনি চেষ্টা করবেন এই কেসটা শুরু করতে। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, একই ওষুধের ডোজ পুনরাবৃত্তি কখন করা উচিত এবং কখন তা বন্ধ রাখা উচিত? এটা প্রশ্ন করেছেন শ্রদ্ধেয় স্যার ডক্টর ইকবাল জিলুল মজিদ। ধন্যবাদ স্যার, এটা খুবই ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন। তো একই ডোজের পুনরাবৃত্তি কখন করা উচিত এবং কখন তা বন্ধ রাখা উচিত, কিছুটা আলোচনা আমরা অলরেডি করেছি। তো যখন আমরা দেখব রোগের আর উন্নতি হচ্ছে না, যেমন আমি বলেছি 4 সপ্তাহ ইজ এ গুড কল ইন ক্রনিক ডিজিজেস। 4 সপ্তাহ ওয়েট করলেন, তারপরে দেখলেন যে না, আসলে কোনো প্রকার সেরকম আর ইমপ্রুভমেন্ট হচ্ছে না, পেশেন্ট বলছে যে না আমার সেরকম ব্যথা আর কমছে না, তখন কিন্তু আমরা ওই ওষুধটা আবার কিন্তু আমাদেরকে রিপিট করতে হবে। হয় যদি এম পোটেন্সি হয়, আপনি যদি M3 বা M4 দিয়েছেন, M5 বা M6 এ চলে যেতে হবে। আর যদি আপনি সেন্টিসিমাল ওষুধে দিয়ে থাকেন, তাহলে হয়তো 200C দিয়েছিলেন, এবার 1M এর চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে স্কেলটাকে সা রে গা মা পা ধা, কেন্টের অক্টেভ স্কেল হলে এরকম, আর এলএম পোটেন্সি হলে M1 2 3 4, এইভাবে কিন্তু আমরা সিরিজ ধরে কিন্তু আমরা সামনের দিকে যেতে পারি। আচ্ছা, আগের লক্ষণগুলো যদি আবার ফেরে এবং নতুন কোনো ভিন্ন লক্ষণ না আসে, তখন রিপিটেশন বিবেচনা করা যায়। সাধারণত এটা 50 মিলিসিমাল স্কেলে না, সাধারণত এটা সেন্টিসিমাল 200C 1M সেন্টিসিমাল স্কেলের ওষুধের ক্ষেত্রে এই জিনিসটা এইভাবে। কিন্তু উন্নতি চলতে থাকলে বা অ্যাগ্রাভেশন দেখা দিলে সাধারণত ডোজ বন্ধ রেখে অপেক্ষা করা উচিত। অর্থাৎ সেন্টিসিমাল স্কেলে আপনি 200C দিয়েছেন এবং ওষুধটা দেওয়ার পরে পেশেন্ট ইজ ইমপ্রুভিং, পেশেন্ট ইজ ফিলিং বেটার, তখন কিন্তু আপনি এই ডোজটা কিন্তু আর আপনি রিপিট করতে পারেন না। মাঝপথে যদি আপনি করেন তাহলে তার ইমপ্রুভমেন্ট কিন্তু ব্যাহত হবে। তাহলে এখানে মটোটা কি হলো? অ্যাজ লং অ্যাজ দি ইমপ্রুভমেন্ট লাস্ট, ততক্ষণই মেডিসিন বন্ধ। এটাই হচ্ছে এর মটো। যতক্ষণ পর্যন্ত রোগীর উন্নতি, যতক্ষণ পর্যন্ত রোগী বলবে ডাক্তার সাহেব আমার ব্যথা কমের দিকে আছে, আমি ভালো আছি, আমার ঘুম ঠিক হচ্ছে, খাওয়া ঠিক আছে, বাথরুম টয়লেট সব ঠিকভাবে হচ্ছে, তখনই কিন্তু আমরা কিন্তু আর সেই ওষুধটা কিন্তু আর রিপিট করতে পারি না। এরপরের প্রশ্ন রিলেটেড টু দিস কোয়েশ্চেন অ্যাজ ওয়েল, হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন এবং রোগের প্রকৃত অবনতির মধ্যে পার্থক্য কিভাবে নির্ণয় করা যায়? আবারও এই প্রশ্ন করেছেন শ্রদ্ধেয় ডক্টর ইকবাল জিল্লুর মজিদ স্যার। তো
তো এটাও একটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন আমরা দেখি যেটা, যে আমরা যদি একটা ক্রনিক ডিজিজে দেখা গেল রিমোটেড আর্থ্রাইটিস নিয়ে আসছে, আপনি তাকে দিলেন 1M পোটেন্সি, সিমিলিমামই দিয়েছেন, তখন যেটা দেখা যায় যে তার ব্যথাটা কিন্তু বেড়ে যেতে পারে। তো বেড়ে গেলেও অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যায়, যদি সেটা সত্যিকারই সিমিলিমাম হয় এবং পেশেন্ট যদি অত্যধিক সাসেপ্টেবল না হয়, সেক্ষেত্রে 50 মিলিসিমাল ওষুধের কথা বলছি না, সেন্টিসিমালের কথা বলছি, দেওয়ার পরে কিন্তু দেখা যায় লক্ষণটা বেড়ে যেতে পারে। অর্থাৎ আপনি যে অরিজিনাল লক্ষণ সমষ্টির উপরে ওষুধ দিয়েছেন সেটা কিন্তু বৃদ্ধি হতে পারে। যেমন বললো যে ব্যথাটা তো একটু বেড়ে গেল ডাক্তার, ব্যথাটা তো একটু বেশি মনে হচ্ছে, তখন কিন্তু আপনাকে ওটা বুঝতে হবে যে মেডিসিন ইজ অ্যাক্টিং, আপনি শুধু স্যাকল্যাক দিয়ে এই রোগীকে রাখতে হবে। কিন্তু আপনি 50 মিলিসিমালে যদি যান, তখন কিন্তু এই জিনিসটা সাধারণত এইভাবে বাড়ে না। তো এটাই হচ্ছে 50 মিলিসিমালের একটা বিউটি, হ্যানিম্যানের 6th এডিশনের অনুযায়ী যে ওষুধটা। তো আপনি যে সেন্টিসিমালে দেন সেটা কিন্তু বাড়তে পারে, কিন্তু রোগীর সামগ্রিক অবস্থা, শক্তি, ঘুম, ক্ষুধা, মানসিক সবকিছুই ভালো থাকে। তখনই আমরা জানি যেটা আসলে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন। পেশেন্ট বলতে পারে যে আমার তো ব্যথাটা বেড়েছে কিন্তু আমার বাকি জিনিসগুলো ভালোই বোধ করছি। পেশেন্ট নিজের থেকে বলবে না, আপনাকে এটা জেনে নিতে হবে যে ঠিক আছে আপনার ব্যথা বেড়েছে, বাকি এগুলো কেমন চলছে বলেন, আপনার ঘুম কেমন, ঘুমে কি কোনো ব্যাঘাত ঘটেছে, বা খাওয়া দাওয়া কেমন হচ্ছে। ডাক্তার বলবে যে না ডাক্তার আমার ওগুলো ঠিক আছে, আমাকে এই ব্যথাটাই বা কমানোর কিছু একটা দেন। তখনই আপনি বুঝবেন যে তার এটা হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন হয়েছে। কিন্তু যদি অবনতি হতে থাকে, তখন নতুন নতুন লক্ষণ আসে, সামগ্রিক অবস্থা আগের চেয়ে খারাপ হতে থাকে, তখনই আমরা বুঝি যে আসলে এটা হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন নয়, অথবা তার ভাইটাল এনার্জি রিপেয়ারেবল না, অর্থাৎ তার অর্গানিক গোলযোগ আছে। যেমন আমার একটা অ্যাডভান্সড কার্ডিয়াক অ্যাজমা পেশেন্টে ফসফরাস কনস্টিটিউশন, আমি ফসফরাস দেয়াতে তার অবস্থার কিন্তু খারাপ হতে থাকে। এটা বছর 2 আগের একটা ঘটনা, খুব লো পোটেন্সি দেওয়া হয়েছিল, তারপরেও তার এটা অবনতি হতে থাকে। তখন আমি যেটা ধারণা করলাম যে সিমিলিমাম হওয়া সত্ত্বেও তার কিন্তু এটা বৃদ্ধি হয়েছে, কারণ তার অর্গানিক চেঞ্জ হয়েছে, অর্থাৎ তার হি ওয়াজ অলরেডি 75 ইয়ার্স অফ এজ, তার যে এমফিসিমিয়া ডেভেলপ করেছে এবং তার যে আপনার কার্ডিয়াক অ্যাজমা, সেটা আসলে রিপেয়ারেবল অবস্থায় আর নেই। অথবা রোগের এক্সাসারবেশন সময়ে ডিপ কনস্টিটিউশনাল রেমেডি আপনি সেটা 50 মিলিসিমালেই দেন আর সেন্টিসিমাল স্কেলেই দেন, সেটা আসলে খুব ভালো স্ট্র্যাটেজি না। এই সময়গুলোতে সাধারণত প্যালিয়েটিভ কিছু একটা দেওয়ার, ডিপ অ্যাক্টিং রেমেডি না দেওয়ারই চেষ্টা করা উচিত। এরপরের প্রশ্ন, একজন দাঁত রোগীকে মেডোরাইনাম 200 এর ডোজ দেওয়ার পর রোগী ভালো ছিল, পরের দিন পুনরায় একই ডোজ দেওয়ার পরে যদি অ্যাগ্রাভেশন হয়, তাহলে এখানে কোথায় ভুল হয়েছে এবং সঠিক ব্যবস্থাপনা কি হওয়া উচিত? আচ্ছা, ভালো প্রশ্ন। প্রশ্ন করেছেন ডাক্তার বিলকিস আক্তার শিউলি ম্যাম। তো আসলে ব্যাপারটা কি, যে আপনি প্রথম ডোজ দেওয়ার পরে যখন ভালো ছিল, তারপরে আসলে পরের ডোজটা দেওয়া হয়নি, এতক্ষণ ধরে দেওয়া উচিত হয়নি, এতক্ষণ ধরে যেটা বলা হচ্ছে যে আপনি দিলে আপনার নিজের এই উন্নতিটাকে এই পরের ডোজটা বাধা দেয়, এটাই হয়েছে। অর্থাৎ মেডিসিনের অ্যাকশন শেষ হওয়ার আগেই রিপিট করা হয়েছে, এটাই হয়েছে। তো সঠিক ব্যবস্থা হলো যে ওষুধ বন্ধ করে পর্যবেক্ষণ করা, অ্যাগ্রাভেশন হলে অপেক্ষা করা, আর যদি খুব অন্যদিকে চলে যায় তাহলে আমাদের বুঝতে হবে যে হয়তো কোথাও হয়তো কোনো সমস্যা হয়েছে। সাধারণত ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে আমরা কখনো দাঁত দাঁত মানে আপনার রিং ওয়ার্ম, আমরা মেডোরিনাম কখনো দেই না ইন জেনারেল। তারপরে যদি আপনার ইন্ডিকেটেড হয়ে থাকে তাহলে তো রিপিট করা মোটেও ঠিক হয়নি, কিন্তু আপনাকে হয়তো রিটেক কেস করাও লাগতে পারে। সাধারণত দাঁতের রোগীদের ক্ষেত্রে আপনি যদি নোসর দিতে চান, অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখেছি আমাদের বিস্তর ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে যে ব্যাসিলিনাম নোসরটাই ইন্ডিকেটেড হয়, হয়তো আপনাকে এই কেসটা রিঅ্যাসেস করা লাগতে পারে। আচ্ছা, এরপরে অতীব গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন, চর্মরোগে অত্যন্ত সংবেদনশীল হাইপার সেন্সিটিভ রোগীর ক্ষেত্রে ডোজ ও পোটেন্সি নির্ধারণের বিশেষ কৌশল কি? এটা প্রশ্ন করেছেন ডাক্তার মুক্তা সাহা। ধন্যবাদ। এটা এটা নিয়ে হয়তো 1 ঘন্টায় একটা ক্লাস নেওয়া সম্ভব, এটা এটা এত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে চর্মরোগী প্রচুর পাই।
তো এখানে সবচাইতে কম ডোজেই দিতে হয়। হুম এবং ডাইলিউশন, আল্ট্রা ডাইলিউশন করে দিতে হয়। একটা উদাহরণ দিচ্ছি। আপনি যদি সালফার দিয়ে সত্যিকার অর্থে রোগী ভালো করতে চান, যেখানে সিমিলিমাম ইন্ডিকেটেড হচ্ছে, সেখানে আপনি আমার বিস্তর ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি আপনি কখনো সেন্টিসিমাল স্কেল ব্যবহার করবেন না। সালফারের মতো অ্যাগ্রাভেটিং মেডিসিন গুলো সাধারণত 50 মিলিসিমেলে দিতে হয়। এবং সেই দেওয়ার ক্ষেত্রে একটা নিয়ম আছে। যখন আপনি মেডিসিনটা তৈরি করবেন, তখন আপনার 100 ml পানির মধ্যে, ডিস্টিল ওয়াটারের মধ্যে যদি আপনি ঔষধ দিতে চান, আপনি একটা মাত্র পপিসিটি দেবেন। তাহলে আপনার এই অতি সংবেদনশীল হাইপার সেন্সিটিভ পেশেন্টে অ্যাগ্রাভেট হবে না। এই একটা। দ্বিতীয়ত হলো, এই পেশেন্ট গুলোতে আপনি প্রতিদিন 50 মিলিসিমেল ওষুধ দেবেন না। যদি M1 দিয়ে শুরু করেছেন, আপনি ভাব বুঝে 1 দিন 2 দিন 3 দিন পর পর দিতে পারেন, তাতেও একই কাজ হবে এবং পেশেন্ট আরোগ্যের দিকেই যাবে, অ্যাগ্রাভেশন না হয়ে। কাপিং করার কোনো প্রয়োজন হয় না। আপনি যখন 50 মিলিসিমেলের একটা পপি সিড দিয়ে ওষুধটা যখন আরেকটু ভেঙে ভেঙে দেবেন, তখন এই অ্যাগ্রাভেশনটা কম হয়। সাধারণত আমি এইভাবেই ডোজটা সেট করি। আমার একটা পেশেন্ট আছে, এটা ইংল্যান্ডেরই পেশেন্ট, লেডি পেশেন্ট। তার ক্ষেত্রে ফসফরাস আমি দেখেছি যে এলএম পোটেন্সিতে দিলেও তার অ্যাগ্রাভেট হচ্ছিল, কিন্তু যখনই সেটা আমি 4 দিন পর পর দিচ্ছিলাম, তার অ্যালার্জিক যে কন্ডিশন সেটা কিন্তু আস্তে আস্তে সেই এক্সাসারবেশন গুলো কমে আসতো, বিকজ শি ওয়াজ ভেরি হাইপার সেন্সিটিভ। এবং তার ওই প্রবলেমটা 27 বছরের পুরনো প্রবলেম। উনি 27 বছর ধরে আপনার ওই যে হিস্টামিনাম গ্রুপের ওষুধগুলো খেয়ে আসতেছিলেন আর কি। তো ফলে আপনি এরকম এক্সট্রিম সেন্সিটিভ পেশেন্ট যেগুলো পাবেন চর্মরোগে, আপনার সেখানে ফসফরাস ইন্ডিকেটেড হোক, সালফার ইন্ডিকেটেড হোক, অথবা সোরাইনাম ইন্ডিকেটেড হোক, কখনোই আপনি হাই পোটেন্সি যাবেন না এবং এলএম পোটেন্সির বাইরে যাবেন না, এবং একটা মাত্র পপিসিড দিয়ে আপনাকে বানিয়ে শুরু করতে হবে। তাতেও যদি মনে হয় যে পেশেন্ট অস্বস্তি বোধ করছে, আপনি 1 সপ্তাহের মধ্যে ফলো আপ দিতে বলবেন, 3 দিন পরেই ফলো আপ দিতে বলবেন। যদি পেশেন্ট বলে না ডাক্তার তো বেড়ে গেল, তখনই আপনাকে বুঝতে হবে যে এটা আরো পরে পরে দিতে হবে, প্রতিদিন না। হুম আপনাকে এটা সবসময় মাথা রাখতে হবে। তাহলে ডোজও এখানে অ্যাডজাস্ট করে দিতে হবে এবং রিপিটেশনটাও অ্যাডজাস্ট করে দিতে হবে। এমনকি এলএম স্কেলেও এটা আপনাকে এইভাবে নিয়ম মেনে দিতে হবে। পুরোনো সময়ে যখন আমরা সেন্টিসিমাল ওষুধ দিতাম, তখন অনেক সময় নাকে শুকে দেওয়ার কথা বলা হতো আরো ডাইলুট করার জন্য। যারা সেন্টিসিমাল এখনো দেন তারা এটাও করতে পারে ডোজটাকে আরো কমানোর জন্য। আচ্ছা, এক্সেলেন্ট প্রশ্ন। আচ্ছা, তো এই ফাঁকে আমি একটু দেখিয়ে ফেলি, আমি দেখালে পরে ভালো হবে। আমার একটা স্লাইড আছে। এটা হলো আমার ইন্ডিয়ার একটা কেস, আমি ডিটেলসে যাব না। এটা আমার এক কলিগ, উনি একজন এমডি ইন হোমিও। উনি এই রোগিণীকে সালফার 200 দেওয়ার ফলে এই পেশেন্টকে তার যে অ্যানাফিলাক্টিক শক হয়, হাসপাতালে নিতে হয়। তখনই উনি ফোন দিয়েছিলেন এবং উনি এই ছবিটা শেয়ার করেছিলেন। তো সালফার 200 দেওয়ার ফলে রোগী তো ঠিক হয়নি, তাকে হাসপাতালে 3 দিন থাকতে হয়েছিল। এবং আমার এই কলিগ উনি খুবই এম্বারাসড অবস্থায় ছিলেন। তো সেখান থেকে আমি পরে ওনাকে পরামর্শ দিই যে আপনি কখনোই সালফার জাতীয় ঔষধ 200 বা এই 50 মিলিসিমেলের বাইরে অন্য কোনো স্কেল দেওয়া যাবে না, এটাই হচ্ছে মূল বক্তব্য। তো যাই হোক, এটা আমি একটা ছবি দেখিয়ে রাখলাম। আচ্ছা, এরপরের প্রশ্ন করেছেন ডক্টর তালাত জোয়ারদার স্যার। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শততমিক এবং 50 সহস্রতমিক পোটেন্সি কি একই কেসে অল্টারনেট বা পর্যায়ক্রমে প্রয়োগ করা যাবে? যদি যায়, তবে তার কোন নীতির ভিত্তিতে এটা করা যায়? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অ্যান্ড অ্যাডভান্সড কোয়েশ্চেন। আমাকে এটা বোঝার জন্য আমি আসলে কারোর উপরে নির্ভর করিনি। আমি এটা পরীক্ষা নিরীক্ষা শুরু করেছিলাম আজ থেকে 6 কি 7 বছর আগে। তো আমি তার আলোকে উত্তরটা দেব। তো আমাদের ক্লাসিক্যাল লিটারেচারে যেটা পাওয়া যায় রেফারেন্স, সেটা হচ্ছে এই দুটো সিস্টেমই আপনি ব্যবহার করতে পারেন। আমাদের ক্লাসিক্যাল সিস্টেম আপনাকে কখনো এটা মানা করবে না, কিন্তু সেটা একটা প্রক্রিয়ার মধ্যে। আপনি নিজেই প্রশ্নটাতে বলেছেন যে কোন নীতির ভিত্তিতে। ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। রোগীর প্রতিক্রিয়া, সাসেপ্টিবিলিটি, মেডিসিনের অ্যাকশন দেখে, এটাই হচ্ছে এর উত্তর। তাহলে আমি এবার প্র্যাকটিক্যালি এটা ভেঙে ভেঙে আপনাকে উদাহরণ দিই, একদম প্র্যাকটিক্যাল।
বেসড অন হান্ড্রেডস অফ পেশেন্টস আই ম্যানেজড। তাহলে আপনি যখন দেখবেন যে প্রোগ্রেসিভ ডিজেনারেটিভ ডিজিজ, তাহলে প্রোগ্রেসিভ ডিজেনারেটিভ ডিজিজ কোনটা? রিউমাটয়েড আর্থ্রাইটিস। অর্থাৎ ইন্টারলুকিং 6 TNF আলফা প্রতিদিন তার কোষগুলোকে খেয়ে ফেলতেছে এবং আস্তে আস্তে তার রিউমাটয়েড আর্থ্রাইটিস, হিপ জয়েন্ট ডিসঅর্ডার ডেভেলপ করছে এবং আস্তে আস্তে গ্রেড 1 থেকে গ্রেড 2, গ্রেড 3 আস্তে আস্তে যে এই ব্যক্তি পঙ্গু হয়ে যাবে। আপনি এই রোগীকে রিসিভ করলেন, করার পরে আপনি দেখলেন যে আসলে তাকে আমি ক্যালকেরিয়া কার্ভের অধীন সে, হ্যাঁ, রাস্টক্সের কিছু পিকচার আছে, আসলে সে ক্যালকেরিয়া কার্ভের রোগী। আপনি কিন্তু এই কেসগুলোতে সবচেয়ে ভালো ফল পাবেন আপনি যদি সেন্টিসিমাল স্কেলে প্রথমে 1M এর একটা পোটেন্সি দিয়ে নেন। দেওয়ার পরে আমি একটু আগে যেটা বললাম যে সেন্টিসিমাল স্কেলে যদি 1M দিই, আমি 6 সপ্তাহের আগে কখনো ওইটা রিপিট করার চিন্তাও করি না, দেওয়া তো প্রশ্নই আসে না এই ধরনের কেসে। তাহলে আপনি কি এই 6 সপ্তাহ বসে থাকবেন? রোগীর এটা প্রোগ্রেসিভ ডিজেনারেশন হচ্ছে এবং আমাদের ব্যাঙ্গালোর ক্লিনিকে রোগী আপনাকে 3 মাসের বেশি সময় দেবে না, ম্যাক্সিমাম 3 মান্থস, এবং 15 দিনের মধ্যে যদি না কমে এই পেশেন্ট কখনোই আপনাকে রিভিজিট করবে না। দ্যাট ইজ দ্য নর্ম ইন ইন্ডিয়া। তাহলে অ্যালোপ্যাথের কাছে যে তারা 2 বছর 10 বছর নষ্ট করে আসছে, আপনাকে বলতেছে আপনাকে এই প্রোগ্রেসিভ অটোইমিউন ডিজেনারেটিভ ডিজিজ এখনই আপনাকে বন্ধ করতে হবে। আপনি এই ক্ষেত্রে যদি সেন্টিসিমাল স্কেল প্রেসক্রাইবার হন, ওয়েল সিলেক্টেড রেমেডি, আপনি ক্যালকেরিয়া কার্বনিকা 1M এর একটা ডোজ দিয়েছেন, ইটস এ ভেরি গুড প্রেসক্রিপশন, কিন্তু আপনি এই 3 মাসের যে উইন্ডো এবং যে প্রোগ্রেসিভ যে ডিজেনারেশন, এটা কিন্তু আটকাতে পারবেন না। এটা আমার ক্লিনিক্যাল অবজারভেশন। তাহলে কি করতে হবে? আপনি যখন 1M দিয়েছেন, 1M দেওয়ার পরে ঠিক আপনাকে 5-10 দিন গ্যাপ দিতে হবে। এর মধ্যে আপনি কিচ্ছু দিতে পারবেন না, তখনই আপনি LM পোটেন্সি আবার শুরু করবেন একই মেডিসিনের। এটা একটা সিক্রেট আমি আজকে বলে দিলাম। তাইলে হবে কি, যে পেশেন্টটা আপনার 6 মাস থেকে 9 মাস লাগতো হাতে আনতে, হ্যাঁ, রিপেয়ারেবল পেশেন্ট, সেটা আপনি মাত্র 3 মাসে আপনি এটা ম্যানেজ করতে পারবেন। এটা একটা সিক্রেট আজকে বলে দিচ্ছি। তাহলে সেন্টিসিমাল স্কেলের সাথে 50 মিলিসিমাল ম্যাচ আপ করা যায় যখন আমরা ক্রনিক ডিজিজে আমরা একটা শিওর শর্ট প্রেসক্রিপশনে আমরা দেখবো যে এই রোগী ডিজেনারেটিভ ডিজিজ, arthritis rheumatoid, 1M is indicated, calcarea carbonica is indicated, or Rastox is indicated, one of the remedies is indicated, আমরা 1M চোখ বন্ধ করে দেব। দেওয়ার পরে 8 থেকে 10 দিন গ্যাপ দিব, দিয়ে LM 2, 3, 4, 5 এভাবে আমরা এভরি উইক অ্যাসেন্ড করে যাব। কোন পর্যন্ত যাব? আপ টু LM 8। যদি আমরা ওই পর্যন্ত অপেক্ষা করতে চাই, তাহলে আমি যদি প্রতি 7 দিন বা 10 দিনে ইনক্রিজ করতে থাকি পোটেন্সি, তাহলে যেটা হবে, এই যে রোগীটা আমি 6 মাস বা 9 মাসে হয়তো কিছু উন্নতি দিতে পারতাম, আপনার প্রথম মাসেই সে 50 to 60% উন্নতি লাভ করবে, এবং এই উন্নতিটা পার্মানেন্ট। এটাই হচ্ছে এর সিক্রেট, এবং এটাই আমি দেওয়ার একমাত্র মানে আমি ভালো পেয়েছি। আরেকটা ক্ষেত্রে যেটা আপনি LM থেকে বা সেন্টিসিমাল থেকে LM এ যাওয়ার যেটা আমি পেয়েছি, যখন আপনি দেখবেন সেন্টিসিমাল স্কেল দিয়ে কোনো কারণে আপনার আশানুরূপ দ্রুত উন্নতি হচ্ছে না, আপনি একেবারেই শিওর যে আপনার মেডিসিন সিলেকশন ইজ কারেক্ট, আপনি অতি দ্রুত জাম্প করে 50 মিলিসিমালে চলে যাবেন, সেটা ডিজেনারেটিভ হোক আর না হোক। আপনি দেখছেন এই পেশেন্ট আপনার রাখাই যাবে না, আপনি যদি এখন একটা ডোজ দিয়ে কারণ আপনি তো 6 সপ্তাহ আগে এটা রিপিট করতেই পারবেন না, করলে পরে আপনার কেস ফেসে যাবে। আপনি কিন্তু সাথে সাথে LM2 থেকে বা M2, 3 ভাবে আপনি কিন্তু ঘন ঘন রিপিটেশন চলে যেতে পারেন। এটা আরেকটা টেকনিক। তো এইভাবে আমরা দেখেছি যে যখনই আমরা ভালো উন্নতি একটা স্কেলে না পাবো, সাথে সাথে আমি LM পোটেন্সিতে ওই একই মেডিসিন ট্রাই না করে আমরা কিন্তু কখনো ওই মেডিসিন ছেড়ে দিই না। কারণ আমি যদি এভাবে একটার পর একটা মেডিসিন চেঞ্জ করতে থাকি, তার মানে আমি কেস নিয়েছি, আমি যে খেটে যে সিমিলিমায় পড়ছি, এটার ব্যাপারে আমি শিওর না, অথচ আমি বিভিন্ন স্কেলের পোটেন্সি আমি ট্রাই করিনি। অনেক রোগী আছে তারা 50 মিলিসিমেলে ভালো রেসপন্স করে না। আমার ক্লিনিক্যাল অবজারভেশনে আপনি যদি অ্যাকচুয়ালি আরোগ্য দিতে চান, অ্যাকচুয়ালি মানে একদম ক্রনিক ডিজেনারেটিভ ডিজিজ, বংশগত ডিজিজ, সেটাতে আপনি কিন্তু 50 মিলিসিমাল দিয়ে খুব ভালোভাবে ম্যানেজ করতে পারবেন। কিন্তু আপনাকে একটা না একটা সময় এসে আপনাকে এটা কিন্তু
সেন্টিসিমালে আসতেই হবে। তাহলে এটার রেফারেন্স কি? 2006 সালে আমি হিলিওসে আমি একটা বই, ওই সময় একটা খুব একটা বুকলেট আকারে প্রকাশ হতো। আমি তখন ওদের স্টলে দাঁড়িয়েছিলাম ওষুধ কেনার জন্য। সেই বইটা থেকে আমি আজকে দেখাচ্ছি। আমি আসলে এটা পড়তে যে আমার লাইব্রেরি থেকে, এটা বহু পুরনো একটা বই, ইংল্যান্ড থেকে পাবলিশ করা। এটার কভার, এটা আমার নিজস্ব বই, আমি স্ক্যান করে রেখেছি। এটা হিলিওস থেকে পাবলিশ করা। এই বইটাতে ডক্টর এসপি দে, সূর্যপ্রকাশ দে অফ ইন্ডিয়া, উনার একটা লেকচারের ভার্বাটিম, উনি 1982 সালের দিকে লন্ডনে হোমিওপ্যাথদের পড়াতেন, এখানে পড়াতে আসতেন উনি, এদেশের হোমিওপ্যাথি ডাক্তারদেরকে ট্রেনিং দিতেন উনি রয়্যাল লন্ডন হসপিটালে। ওইখানে ওই সময় তো কম্পিউটার ছিল না, উনি ওই যে অডিও টেপে ওনার এই লেকচার গুলো হতো। তো সেটারই একটা ভার্বাটিম, এটা একটা ইংরেজি একটা ট্রান্সলেশন আর কি, ইংরেজি একটা ভার্বাটিম। তো তার একটা জায়গায় যে ডক্টর এসপি দে স্যার বলছেন যে কিভাবে এই দুটো জিনিসকে উনি মেশান বা মেশানো উচিত। আচ্ছা, উনি বলছেন, in 50 millisimal, when you are sure that the organic destruction has been checked, you can administer the same remedy in the centesimal scale. এই যে, এবং এটাই আমি একটু আগে আমার মডিফাইড ভার্সনটা আপনাদেরকে আমি বললাম। উনি বলতে চাচ্ছেন, আপনি যখন অর্গানিক প্রোগ্রেসিভ ডিজেনারেশন যখন শেষের দিকে যাবে, ম্যানেজ হয়ে 50 মিলিসিমাল দিয়ে, তখন আপনি সেন্টিসিমালে যেতে পারেন। এটা একটা কিন্তু ওনার অবজারভেশন। আমি এটাকে আরেকভাবে অবজার্ভ করেছি। আমি প্রথমে সেন্টিসিমাল দিয়ে নিয়েছি, পরে গ্যাপ দিয়ে আমি কিন্তু 50 মিলিসিমালে যেও ফল পেয়েছি। তো উনি তখন বলছেন, ইউ ক্যান নাও ইউজ ইট উইদাউট দি স্লাইটেস্ট অ্যাগ্রাভেশন। অর্থাৎ উনি অ্যাগ্রাভেশনটাকে জোর দিচ্ছেন। দি পেশেন্ট ক্যান বি কিওর্ড before you complete your treatment. Give a few doses of centesimal to test if there is any remnant of the disease condition. If there is still some latent state, it will flare up after a dose in the centesimal potency. You can give 200 C followed by 1N, and that will bring out everything else inside. After LM 0/30, it is not wise to go down as far as 6C or 30C. অর্থাৎ উনি বলতে চাচ্ছেন, এরকম যদি করেন, আপনি কখনো এত অল্প পোটেন্সি দেবেন না, আপনি কমপক্ষে 200, সাধারণত 200C আমরা ইকুইভ্যালেন্ট এনার্জেটিক স্কেলে LM6 কে ধরি। অথবা আপনি যে 1M সাথে ইকুইভ্যালেন্সি করতে চান, সাধারণত এনার্জেটিক ওয়ার্ক লেভেলে আমরা LM8 থেকে ধরি। এটা একটা গ্রস অবজারভেশনাল স্কেল, এটা এক্সাক্ট স্কেল না, কিন্তু এটা এনার্জেটিক স্কেলে এটা একটা ইকুইভ্যালেন্ট। তাহলে দেখেন, আমার এই যে অবজারভেশনটা, এটা কিন্তু ডক্টর এসপি দে স্যারের এই যে ওই সময়ের যে অডিও লেকচার, সেটার সাথেও কিন্তু মিলে যায়। এক্সেলেন্ট কোয়েশ্চেন, আমি অনেকখানি টাচ করেছি এবং ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর তালাত জোয়ারদার স্যার। আচ্ছা, এরপরের প্রশ্নটা হচ্ছে 11 নম্বর প্রশ্ন, এলএম পোটেন্সি অ্যান্ড সেন্টিসিমাল পোটেন্সির ব্যবহারিক পার্থক্য কি এবং কোন পরিস্থিতিতে কোনটি উপযোগী? আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছি। এই প্রশ্নটা করেছেন ডক্টর আশরাফুল আলম, ওনার এই প্রশ্নের জন্য ধন্যবাদ। তো এতক্ষণ ধরে আমরা আলোচনা করেছি, মোটামুটি সেখান থেকে অনেকটাই পরিষ্কার হয়েছে। তো এলএম পোটেন্সিতে ডোজ অনেক সূক্ষ্মভাবে দেওয়া হয়, তাই আমরা ফ্রিকোয়েন্ট রিপিটেশনের সুযোগ থাকে, এবং এলএম পোটেন্সি গুলো বানানোর প্রক্রিয়াও আলাদা। এখানে যে অরিজিনাল যে ভেষজ, এটার পরিমাণ খুবই খুবই সামান্য থাকে। এক্সকিউজ মি, আপনারা যারা মেডিসিন বানানো সম্পর্কে, ফার্মাকোপিয়া সম্পর্কে ভালো ধারণা আছে, তারা আপনারা দেখে নিতে পারেন। এবং এর অ্যাকশন খুব জেন্টল ধরা হয়। ইট ইজ বেসড অন ডক্টর হ্যানিম্যান স্যারের 6th এডিশন অফ অর্গানন। সেন্টিসিমাল পোটেন্সিতে সিঙ্গেল ডোজ অপেক্ষাকৃত কম রিপিটেশন করা যায়। ইট ইজ মেড ফ্রম ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যারের 5th এডিশন, বিশেষ করে যেসব কেসে পরিষ্কার রেসপন্স সহজে বোঝা যায়। এবং এটার উনি বুঝাতে চাচ্ছেন যে আমি বুঝাতে চাচ্ছি যে এই সেন্টিসিমাল পোটেন্সিটা, এটা রিপিটেশনটা আমরা সবসময় কম করতে পারবো। এতক্ষণ ধরে এই আলোচনাগুলোই করছিলাম। সাধারণত আমরা অধিকাংশ ক্ষেত্রে বর্তমান সময়ে এলএম পোটেন্সিটাই বেশিরভাগ ব্যবহার করে। আমি দুটো পোটেন্সি ব্যবহার করি, এবং এই দুটো ইকুয়ালি জুডিশিয়াসলি আপনি যদি ব্যবহার করতে পারেন, এর ফলাফল আসে। আচ্ছা, এরপরের প্রশ্ন, সুনির্বাচিত একটি ঔষধ পর্যায়ক্রমে সিএম পর্যন্ত প্রয়োগ করা হয়েছে, এরপরে যদি রোগের রিলাপস হয়, তাহলে পরবর্তী ব্যবস্থাপনা কি হবে
এবং কোন পোটেন্সি ব্যবহার করা উচিত? প্রশ্নটি করেছেন ডক্টর সাইদ আহমেদ স্যার। তো আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। তো আসলে এরকম যদি রিলাপস হয় তাহলে আমাদেরকে অনেক কিছুই বুঝতে হবে, এগুলো খুব জটিল একটা কেস। এই সমস্ত ক্ষেত্রে আমি যেটা করি, দুটো কাজ করি। একটা হচ্ছে কেসটা রিটেক করি, এবং আমার রিটেক করলে যদি মন পুতো না হয়, আমি আমার স্টুডেন্ট বা ডাক্তার কলিগ যারা আছে তাদেরকে দিয়ে আমি কেস নেওয়াই, এবং তাদেরকে আমি কখনোই বলে দেই না যে এই ওষুধ কি এসছে, আমি কখনোই এটা নাম বলি না। তারা ইন্ডিপেন্ডেন্টলি কেস নেওয়ার পরে যদি একই ওষুধ আসে, সাপোজ আমি এই রিসেন্টলি একটা কেসে আমি পেশেন্টকে পালসিটিলা দিয়েছিলাম কেসটি, কিন্তু পেশেন্ট পার্টি বলছে যে তাদের কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। আসলে হয়েছে। আহ, তো এটা বলার পরে বেশ কয়েকবার কমপ্লেন শোনার পরে এই পেশেন্টটা একজন হোমিওপ্যাথের মা। প্রবলেম হচ্ছে আমাদের হোমিওপ্যাথ ডাক্তারদের কেস ডিল করা ইজ ভেরি কমপ্লেক্স। আমি আমার স্টুডেন্ট ডাক্তারকে দিয়ে আমি এই কেস আবার নেওয়াই, এবং তাকে মোটেও নামটা বলে দেইনি। সে একই ওষুধে উত্তীর্ণ হয়। তখন আমি পেশেন্টকে বললাম যে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, এবং আমি ওই ওষুধে এখনো আছি। আচ্ছা, তাহলে আপনার এই প্রশ্নে আবার ফেরত আসি। তাহলে রিটেক অফ কেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন জেনারেল আপনি এই কেসটা রিটেক করাবেন অভিজ্ঞ কাউকে দিয়ে। এটা সবচেয়ে ভালো হয়। যদি পুরনো প্রেসক্রিপশন এখনই স্পষ্টভাবে মেলে, অনলি রেসপন্স হ্যাজ সিজ, তবে কেয়ারফুলি সেম রেমেডি নেক্সট সুইটেবল ডিগ্রি বিবেচনা করা যায়, কিন্তু সিমটম পিকচার বদলে গেলে নতুন সিমিলিমাম লাগতে পারে। তো আমি ক্ষেত্রে যেটা বলবো যে আপনি যেহেতু সেন্টিসিমাল স্কেল দিয়েছেন, আপনি 50 মিলিসিমাল স্কেলও ট্রাই করে দেখতে পারেন। এটা আরেকটা পন্থা হতে পারে। তো দুটো স্ট্র্যাটেজি এই সমস্ত কেসে। একটা, আপনি ইউ শুড রিটেক দি কেস। আপনি যদি কনফিডেন্ট থাকেন, সবচেয়ে ভালো হয় অভিজ্ঞ কাউকে দিয়ে দেখানো। আমি অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি যে সেকেন্ড ওপিনিয়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস কেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং যাকে দিয়ে কেস নেওয়াবেন তাকে কখনোই আপনি বলবেন না যে আপনি কি ওষুধে উত্তীর্ণ হয়েছেন, কোন হিন্টসই দেবেন না। ইন্ডিপেন্ডেন্টলি কেস নেওয়াতে হবে, এবং যাকে আপনি আস্থার আছে, যার কেস টেকিং এর উপর আপনার ভরসা আছে। কারণ কেস টেকিং ইজ দি মোস্ট ক্রিটিক্যাল পার্ট অফ হোমিওপ্যাথি। এটাতে ভুল হলে বাকি সবই ভুল। আরেকটা জিনিস হচ্ছে যে আত্মীয় স্বজনদের কেস নিজেরা নিতে হয় না, নিলে অনেক সময় মানে কেস টেকিং এ একটু সমস্যা হয়। সাধারণত অপরিচিত হোমিওপ্যাথদের দিয়ে নেওয়ানো ভালো হয়, এবং আপনি স্কেলটাও চেঞ্জ করে দেখতে পারেন। অথবা এর আরেকটা কনক্লুশন হতে পারে যে এই পেশেন্ট আসলে আরোগ্যযোগ্য নয়, তার কোনো অর্গানিক চেঞ্জ আছে, তার আন্ডারলাইং কোনো কজ আছে, যেটা আসলে আমাদের ওয়েল সিলেক্টেড যে রেমেডি। তো আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে সুনির্বাচিত, অর্থাৎ আমার সমস্ত মেডিসিনাল নলেজ, উইথ অল ডিউ রেসপেক্ট, ডোন্ট টেক ইট পার্সোনালি উইথ ইগো, আমি ইগোর ভিত্তিতে কখনো কোনো উত্তর দিচ্ছি না। ধরে নিচ্ছি যে আমরা সুনির্বাচিত, তার মানে আমার ওষুধটা এইজ দিস সিমিলিমাম। এটা নাও হতে পারে, কারণ আমি অনেক সময় দেখেছি যে অনেক গুড কেস টেকার, তাদেরও কিন্তু কেস কিন্তু অনেক সময় সিমিলিমাম আসে না। বিশেষত যারা খুব অ্যাডভান্সড রেপার্টরাইজেশন করে না, তাদের কেসে অধিকাংশ কেসেই আপনার ওষুধগুলো সিমিলিমাম পার্শিয়াল হয়। তো আপনাকে অনেক কজ থাকতে পারে। ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। সাধারণত ওয়েল ইন্ডিকেটেড হোমিওপ্যাথিক রেমেডি, আমার বিস্তর ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, আমি অ্যাডভান্স প্যাথোলজিক্যাল কেস দেখি, রেগুলার পেশেন্টও দেখি, আমি অ্যাকিউটও দেখি, আমি এরকম হতে দেখিনি। ওকে, আপনি রিভিজিট করতে পারেন। ধন্যবাদ। আচ্ছা, এর পরের প্রশ্নটি করেছেন আমাদের শ্রদ্ধেয় হোমিওপ্যাথ ডাক্তার আফিয়া খান। কোন লক্ষণগুলো দেখে বুঝবেন যে নির্বাচিত পোটেন্সি রোগীর জন্য খুব বেশি বা খুব কম হয়েছে? এক্সেলেন্ট কোয়েশ্চেন। যখন খুব বেশি হবে তখন তো দীর্ঘ অ্যাগ্রাভেশন হয় আপু। নতুন লক্ষণ, অস্থিরতা, রোগীর সহ্য ক্ষমতার বাইরে যে আমরা প্রতিক্রিয়াই দেখি, আমরা ভালো কিছু দেখি না। আর পোটেন্সি কম হলে বা রিপিটেশন কম হলে কোনো ইমপ্রুভমেন্ট আমরা চোখে পড়ে না, খুব কম। তখন মনে হয় যেন আমার সিমিলিমামটাই ভুল হয়ে গেছে। এই দুটি আসলে মেইন ইন্ডিকেশন। আপনি এই দুটো দেখেই আপনাকে বুঝতে হবে যে আপনার হয় সিমিলিমাম আসেনি। এগেইন আপনার এখানে এই ধারণা যে এটা আগে মাপ চেয়ে নিচ্ছি, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, আপনারা সবাই কম্পিটেন্ট হোমিওপ্যাথ।
নির্বাচিত ঔষধ অর্থাৎ সিমিলিমাম বা নির্বাচিত পোটেন্সি, এইটা কিন্তু আপনাকে শিওর হয়ে নিতে হবে যে আপনার ওষুধ বা আপনার স্ট্র্যাটেজি এই রোগে আম, বা যেমন আপনাকে একটা উদাহরণ দিই, আমার যে সিকেডি পেশেন্ট হসপিটাল থেকে গত সপ্তাহে বের করে আনলাম, তাকে আমি প্রথম ওষুধ দিয়েছিলাম কনস্টিটিউশনাল। তার কেস নেওয়ার পরে কোনো কাজ হয়নি। তাহলে সিকেডি স্টেজ 4-এ কনস্টিটিউশনাল কাজ হচ্ছে না, আমি ওটাকেই ধরে নিচ্ছি দিস ইজ সিমিলিমাম, কারণ তার ভাইটাল শক্তির কোনো রেসপন্স নাই। তো আমি কোনো কাজ হচ্ছে না দেখে আমি বুঝলাম যে মনে হয় আমার পোটেন্সি কম হয়েছে, আমি 1 mg দিই। না, আমি কিন্তু তা করিনি। আমি ওই পথটা ছেড়ে দিয়ে আমি অ্যাকিউট টোটালিটি দিয়ে কিন্তু পেশেন্টকে বের করে নিয়ে আসছি। এটা একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম। তাহলে অনেক সময় ডোজ কম হয়েছে বা বেশি হয়েছে এটা বোঝার জন্য কাজ না হলেও যে ব্যাপারটা এরকম তাও না, অনেক সময় স্ট্র্যাটেজিতেও কিন্তু ঠিক হতে হবে। আর স্ট্র্যাটেজি ঠিক করতে হবে কিসের ভিত্তিতে? আমাদের স্ট্র্যাটেজি ঠিক করতে হয় ভাইটালিটির ভিত্তিতে, অর্থাৎ কোন গ্রুপ অফ পেশেন্টের গ্রুপিং ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট। সাধারণত গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি এর পেশেন্টে এরকম হয় না। আমরা সুনির্বাচিত ওষুধে সবসময় উন্নতি লক্ষ্য করি। সাধারণত গ্রুপ ডি এবং গ্রুপ সির পেশেন্টে, ক্রিটিক্যাল হেলথের পেশেন্টে, অ্যাডভান্স প্যাথোলজিক্যাল পেশেন্টে আমরা সাধারণত এই জিনিসটা দেখতে পাই, স্ট্যাগনেশন দেখতে পাই। ধন্যবাদ আপুকে। আচ্ছা, এরপরের প্রশ্নটা ফিরে আসি। এগেইন আপুই প্রশ্ন করেছেন, ডক্টর আফিয়া খান। একটি সঠিক ওষুধ কাজ করার পর কখন উচ্চতর পোটেন্সিতে যেতে হবে এবং কখন একই পোটেন্সি পুনরাবৃত্তি করতে হবে? এটা স্ট্রেট ফরওয়ার্ড। যখন ইমপ্রুভমেন্ট চলে তখন আমরা কোনো চেঞ্জ আনি না। তখন যখন ইমপ্রুভমেন্ট, আপনি 200 শক্তি দিয়েছেন, শক্তি দিয়ে ফল পেয়েছেন, আপনি ওটা কখনোই চেঞ্জ করবেন না, পরের বারও 200ই দেবেন। 1 মাস পরে যখন আপনি আবার রিপিট করবেন বা যখন দেখবেন যে ইমপ্রুভমেন্টটা থেমে গেছে, যখন ইমপ্রুভমেন্ট থেমে যায় কিন্তু সেম সিমটম পিকচার থাকে, তখন আমরা সাধারণত রেমেডি রিপিট করি অথবা হায়ার পোটেন্সি। সাধারণত যখন একই পোটেন্সি কাজ করেছে তখন আমরা ওইটা আবার রিপিট না করে 1 mg যাই না। ইটস এ গোল্ডেন রুল। যে ওষুধটা আপনাকে ইমপ্রুভমেন্ট দিয়েছে সেটা থেকে ফাট করেই ফলো আপে আপনি এটার 1 mg কম ক্ষেত্রেই দেবেন, বেশিরভাগ ক্ষেত্রে ওইটা আবার রিপিট করে দেখবেন, দেখবেন যে অ্যাপ্রিসিয়েবল হচ্ছে না, তখনই আপনি পরের পোটেন্সিতে যান। এটাই সাধারণত সবচাইতে প্র্যাকটিক্যাল একটা অ্যাপ্রোচ। আচ্ছা, এরপরের প্রশ্নে চলে যাই। ক্রনিক রোগের ক্ষেত্রে শততমিক উচ্চ পোটেন্সি যেমন 50 mg ও CM ব্যবহারের ক্ষেত্রে সাধারণত কত ডোজ দেওয়া উচিত এবং ডোজগুলোর মধ্যে কত সময়ের ব্যবধান রাখা উচিত? এটা প্রশ্নটি করেছেন আমাদের হোমিওপ্যাথিক আমাদের ডাক্তার ছাত্র, উনি অধ্যয়নরত আছেন, আমাদের এই ডাক্তার বন্ধু ডক্টর আব্দুর রহিম। তো ওনার এই প্রশ্নের জন্য ধন্যবাদ। উনি ওনার মনে একটা প্রশ্ন এসেছে, উনি শিক্ষার্থী হিসেবে এই প্রশ্নটা করেছেন। 50 mg CM সাধারণত পোটেন্সি আমরা কম দেই। আমার হাজার হাজার ক্রনিক ডিজিজের পেশেন্টের মধ্যে আমি CM এখনো পর্যন্ত ব্যবহার করার দরকার হয়নি। আমার যেটা অভিজ্ঞতা সেটার আলোকে বলতে গেলে আমি অধিকাংশ কেসই 10 mg এর মধ্যে 90% কেস হাতে চলে আসে। আর 10% কেসে বা 5% কেসে হয়তো 50 mg লাগতেও পারে। CM কখনোই প্রয়োজন আমি হতে দেখিনি। ইজ এ ওয়েল টেকেন কেস, ওয়েল ম্যানেজড কেসে আমি কখনোই এটা হতে দেখিনি। এরপরে যদি কারো লাগে, আপনি সাধারণ নিয়ম তো ওইটাই যে অল্প ডোজ এবং তারপরে পর্যবেক্ষণ। আপনি যখন 50 mg বা CM দেবেন তখন কেন্ট স্যারের 12 অবজারভেশন অথবা ভিতো লুকাসের আপনার যে অবজারভেশন আছে, তো ভিতো লুকাসের আপনারা এই বইটা সংগ্রহ করে নেবেন, লেভেলস অফ হেলথ। এটা আমারই বই, কপি করা বই। ওটা আমি স্ক্যান করে নিয়েছি আমার পড়ার সুবিধার্থে। এটা 3rd এডিশন অফ লেভেলস অফ হেলথ, আপনারা এটা সংগ্রহ করে নেবেন। সবাই অরিজিনাল বইটাই কিনবেন। তো আমার কপি আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে ভিতো লুকাস স্যার বিভিন্ন অবজারভেশনকে উনি বর্ণনা করেছেন। 50 মিলিসিমাল ওষুধ দেওয়ার পর কি কি হয়, এটা কেন্ট স্যারের যে ডেফিনিশন সেগুলোকে উনি এক্সপ্যান্ড করেছেন। আমি আসছি এই চ্যাপ্টারটাতে। আপনারা এই বইটা পড়ে দেখতে পারেন, আপনারা যারা রিমেডি রিয়াকশনের অধীনে এই যে আপনার অবজারভেশন, উনি মূলত এটা ওনার নিজস্ব অবজারভেশন না, এটা কেন্ট স্যারের অবজারভেশনটাকে উনি ওনার আলোকে সাজিয়েছেন।
চ্যাপ্টার 13-এ আপনারা থার্ড এডিশন অফ লেভেলস অফ হেলথ, এটা আপনারা দেখতে পারেন এই বইটাতে। তো এখানে উনি বিভিন্ন অবজারভেশন দিয়েছেন। অবজারভেশন 1, clear initial aggravation of the main physical complaints, the mental emotional symptoms and the energy level, followed by a quick long lasting recovery. এটা কেস 1 উনি দিয়েছেন। এইভাবে উনি প্রচুর এরকম অবজারভেশনকে দিয়েছেন এবং তার কনক্লুশন। এই পুরো ব্যাপারটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। ইট অনলি অ্যাপ্লাইজ টু 50 সেন্টিসিমাল স্কেল, যেখানে আপনি 200C, 1M, 10M, 50M, CM দিয়েছেন। আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেন্টিসিমাল স্কেলেও আপনি যে লো পোটেন্সি দেন, আপনি এই ধরনের কোনো অবজারভেশন পাবেন না। এটা আপনাকে আরেকটা জিনিস আমি বলে দিলাম, বেসড অন মাই অবজারভেশন এন্ড এক্সপেরিয়েন্স। তখনই আপনি পাবেন যখন আপনি হাই পোটেন্সি প্রেসক্রাইবার হবেন। যেমন ভিতলুকাস স্যারের একটা বড় বৈশিষ্ট্য যে উনি কেন্ট স্যারের মতো 1M, 10M, 50M এই দিকেই উনি প্রেসক্রিপশন বেশিরভাগ করেন। আমরা ওইভাবে কম করি, আমি করিনি। তো এই অবজারভেশন গুলো ওই সমস্ত প্রগনোসিসে বেশি কাজ দেয়। আমার বিস্তর ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে আমি যেটা দেখেছি, আমরা যেভাবে ওষুধটাকে ব্যবহার করি তাতে অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের অবজারভেশন রেগুলারলি আমরা কেস যে ক্লিনিকে যেগুলো পাই সেগুলোতে কম আসে। কিন্তু এখানে আপনাদের সবসময় মনে রাখতে হবে যে এটা সাধারণত উচ্চ শক্তি এবং সেন্টিসিমাল স্কেলের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে আপনারা যারা এটা ডিটেল স্টাডি করতে চান, আপনারা এটা পড়ে নেবেন। এখানে অসংখ্য টাইপ উনি বর্ণনা করেছেন। অবজারভেশন নাম্বার 19 কেন্ট স্যারের 12 অবজারভেশনের চাইতে উনি অনেক বাড়িয়েছেন, আপনারা এটা পড়ে নেবেন। কিন্তু আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে আমরা এগুলো আমাদের যে পেশেন্ট উপমহাদেশে এবং আমরা যে পদ্ধতিতে ওষুধ দিই, আমাদের এটা দরকার হয় না সেভাবে। 50 মিলিসিমালে তো মোটেও না। এই অবজারভেশন গুলো সেন্টিসিমাল স্কেলের জন্য আমার অবজারভেশনে প্রযোজ্য। তাহলে ব্যবধান ওইরকমই। 50M দিলে আমি 3 মাসের আগে কখনো রিপিট করিনি, আর CM আমি কখনো ব্যবহার করিনি। যেটা করিনি এই বিষয়ে আমার কোনো জ্ঞান নেই, আমি সেটা কখনো বলি না। যেনারা করেছেন তেনারাই বলতে পারবেন। তবে CM দিলে সম্ভবত 1 বছর বা 6 মাসের আগে এটা রিপিট করা প্রয়োজন হয় না। আমি 50M দিয়েছিলাম একটা স্ট্রোকের পেশেন্টকে। সে আমার সামনে স্ট্রোক করে পড়ে গিয়েছিল। তাকে আমি অ্যাকোনাইট 50M দিয়ে আমি জ্যান্ত করেছিলাম। তো সেক্ষেত্রে তো অ্যাকিউটের ওই স্টেজগুলোতে আপনি একটা ডোজ দিতে পারেন না, আপনাকে ওয়াটার ডোজ, স্প্লিট ডোজ করে দিতে হয়। এছাড়া CM আমি কখনো ব্যবহার করিনি। তাহলে ওইটাই আপনাকে পর্যবেক্ষণ করতে হবে, ভিতলুকাস স্যারের এক্সপ্যান্ডেড অবজারভেশন স্কেল অথবা আপনার কেন্ট স্যারের 12 অবজারভেশন। কোনো কোনো ক্ষেত্রে কখনো কয়েক মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি কখনোই এই ওষুধগুলো সেন্টিসিমাল স্কেলে 50M, CM আমার দরকার। আমার যে রোগী, আমার যে পেশেন্ট বেস ইন্ডিয়া, ইংল্যান্ড এন্ড বাংলাদেশ এন্ড আমেরিকা, আমার কখনো দরকার হয়নি এবং দেখিও নি আমি এরকম। কাজে আমি এটা নিয়ে খুব বেশি আপনাদেরকে মানে এই যে 21টা অবজারভেশন এরকম হলো বা 12টা অবজারভেশন যে থিওরিটিক্যাল আলোচনা, আমি প্র্যাকটিক্যাল হোমিওপ্যাথ, আমি যেটা দেখিনি আমি সাধারণত আলোচনা করি। আমি CM কখনো ব্যবহার করিনি। ধন্যবাদ। কিন্তু আপনি যদি 50M ব্যবহার করেন আব্দুর রহিম সাহেব, তাহলে আপনাকে কিন্তু মিনিমাম 3 থেকে 6 মাস, আমার মনে একটা পেশেন্টকে আমি 50M দিয়েছিলাম রিসেন্ট টাইমের মধ্যে, কিন্তু সেটাও আমি গিয়েছিলাম 1M, 10M তারপরে 50M। সম্ভবত সিফিলিমা ইন্টার কারেন্ট ছিল। 50M দেওয়ার পরে আমি 4 মাসের মধ্যে আমি ওটা কখনই আর রিপিট করি না, আর 50M এর পরে রিপিটের দরকারও হয়নি। ধন্যবাদ। আচ্ছা, লাস্ট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16, হোমিওপ্যাথিতে মাত্রা কাকে বলে, ডোজ কাকে বলে? একটি মাত্রা নির্ধারণের মানদণ্ড কি? তরল ওষুধের ক্ষেত্রে কত ফোঁটা দিলে একটি ডোজ বা মাত্রা হিসেবে গণ্য হবে? প্রশ্নটি করেছেন আমাদের ডাক্তার সাহেব, শ্রদ্ধেয় মাইনুদ্দিন সাহেব। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা অনেকখানি আলোচনা করে ফেলেছি, তার মধ্যে অনেক আপনার এইগুলোর ডোজ এগুলো নিয়ে আলোচনা বিস্তারিত হয়েছে। তারপরেও মাত্রা হলো একবারে আমরা কি পরিমাণ ওষুধটা দেব, 1 চামচ দেব নাকি 1 চুমুক দেব বা কিভাবে দেব, 1 ফোঁটা দেব, এটাই। তো এটা সাধারণত পোটেন্সি, রোগের সাসেপ্টেবিলিটি, রোগের ধরন এবং কিভাবে ওষুধটা বানানো, 50 মিলিসিমালের ওষুধ দেবেন নাকি সেন্টিসিমালে দেবেন। আমি 2 পদ্ধতিতে ওষুধ দেই। তরল ওষুধে নির্দিষ্ট ফোঁটা এরকম কোনো আসলে নাই। আপনি তরল ওষুধ বলতে বুঝি অরিজিনাল ওষুধ বুঝান, তাহলে তো 1 ফোঁটা তো দেওয়া যায় না। আমরা সাধারণত 1 ড্রাম পিল থেকে কয়েকটা পিল বা একটা পিল নিয়ে আমরা 100 ml আমরা সাধারণত ডাইলিউট করে দেই। আমরা সরাসরি
একটা 200 সি আমরা একটা 1 ফোঁটা 2 ফোঁটা এরকম আমরা সাধারণত দেই না। কিন্তু আমাদের যে ওষুধের যে তৈরি করা প্রস্তুতকৃত ডিস্টিল ওয়াটারের যে ওষুধ, সেখান থেকে আপনি 1 চা চামচ আপনি দিতে পারেন আর কি। তো 1 টিস্পুন এটাই বেশিরভাগ প্রচলিত, বা 1 মুটকি, এটাই আমাদের যে ডিসপেন্সিং যে বটল থাকে 100 ml, সেটাই বেশি। আমি সরাসরি ওষুধ কখনো ব্যবহার করি না, যেটা আপনার মানে পোটেন্টাইজ মেডিসিন 1-2 ফোঁটা দিয়ে তারপরে ওষুধ বানানো, এটা পরিহার করাটাই উত্তম। এতে করে রোগের অনেক সময় বৃদ্ধি হয়, বিশেষত সেন্টিসিমাল স্কেলে। এছাড়া আমি এই আজকে এই আপনার চর্মরোগের ক্ষেত্রে বললাম এবং নিউমোনিয়া কেসের ক্ষেত্রে বললাম, অথবা রেসপিরেটরি ইলনেসে আমি প্রচুর রোগী দেখি, অ্যাডভান্স প্যাথোলজিক্যাল পেশেন্ট দেখি, সেখানে কিন্তু উচ্চ শক্তিতে রোগী মারাও যেতে পারে। এবং আমি আমার নিজের রোগী না, আমার একটা নিজের রোগী যার এমফিসিমিয়া ছিল, তাকে আমি মারাত্মক বৃদ্ধি হতে দেখেছি ফসফরাসের অধীন। এছাড়া আমার একজন মানে খুব ঘনিষ্ঠ ডাক্তারের আমি দেখেছি, ওনার কিন্তু উচ্চ শক্তিতে দেওয়ার ফলে হার্টের রোগীতে কিন্তু মারাত্মক বিপদ তৈরি হয়েছে। এছাড়া আমি বলবো সিলিশিয়া, টিউবারকুলাইনাম, ফসফরাস, এই ওষুধগুলো আপনারা কখনো উচ্চ শক্তিতে দিয়ে কখনো এটা শুরু করবেন না, খুব ঘন ঘন ডোজ দিয়েও শুরু করবেন না। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেক সময় নিয়ে আজকের ক্লাসটা শুনলেন। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে এবং যদি সময় থাকে তাহলে আপনারা করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অশেষ ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন আশা করছি। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ স্যার, অনেক সময় ধরে অনেক সুন্দর করে সাবলীলভাবে সকলের বোধগম্য করে খুব সুন্দর করে আলোচনা করলেন আমাদের স্যার। স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ পাকের কাছে আমাদের সকলের আর্জি আল্লাহ পাক স্যারকে নেক হায়াত দান করুক এবং খুব ভালো রাখুক স্যারকে সবসময়। এবং একটু স্বার্থপরের মতো বলি, যেন বারবার এরকম ক্লাস আমরা আবারও পাই। তবে এবার আর কোনো প্রশ্ন নয়, স্যার অনেকক্ষণ অনেক প্রশ্নের অ্যান্সার দিয়েছেন। তবে এবার আমরা আমাদের ক্লাসের মাঝে আরো অনেক শ্রদ্ধেয় ব্যক্তিরা আছেন, যাদের একটু অনুভূতি শুনবো যে ক্লাসটি কেমন লাগলো। তো আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রদ্ধেয় জনাব ডক্টর AKM মিজানুর রহমান স্যার, আব্দুল্লাহ ফিরোজ স্যার এবং শ্রদ্ধেয় আব্দুল কাদের স্যার, এবং আমাদের মাঝে আছেন বিলকিস আরা শিউলি ম্যাম। তো আমি পর্যায়ক্রমে সবাইকে খুবই অল্প সময়ের জন্য একটু অনুভূতি ব্যক্ত করার জন্য ডাকবো। আমি শুরুতে ডেকে নিচ্ছি শ্রদ্ধেয় জনাব ডাক্তার মোহাম্মদ AKM মিজানুর রহমান স্যারকে। স্যার সামান্য একটু অনুভূতি যদি ব্যক্ত করতেন আমরা খুশি হতাম। স্যারকে স্যালিউট এবং স্যারের যে ম্যানেজমেন্ট এবং পেশেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান, যে স্ট্র্যাটেজি উনি নির্ধারণ করেন, সেটা অসাধারণ। তো আজকের যে ক্লাসটা, এটা একটা আসলে প্রফেশনাল ডেভেলপমেন্টের একটা চমৎকার ক্লাস। এই ক্লাসটা ফুল পোটেনশিয়াল ইউজ করার জন্য আমাদের আসলে আগে কিছু প্রস্তুতির দরকার ছিল, হয়তো অ্যাটলিস্ট 12 অবজারভেশন কেন্টের এবং 22 অবজারভেশন ফ্রম